সাবরিনার কথাগুলো শুনে রিজভী আরও বেশি অশান্ত হয়ে পড়ে। কি করবে কি বলবে তা সে বুঝে উঠতে পারছে না। কামিনী অত্যন্ত নড়াচড়া করার চেষ্টা করায় ওনার মাথায় থাকা ওড়না পুরোপুরিভাবে সরে যায়। তখন সবাই লক্ষ্য করে কামিনীর মাথার বেশিরভাগ জায়গা থেকে চুল উঠে গিয়েছে। কামিনী চেহারা এখন যাচ্ছে তাই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। কৌশল, তরুণিমা ব্যতীত উপস্থিত বাকিরা স্তব্ধ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে কামিনীর দিকে। এখন বাকিদের বুঝতে বাকি থাকে না কামিনী হুট করে পর্দা করতে চাওয়ার পেছনে আসল কারণ কি। রিজভী লজ্জায় মাথা নুয়ে দুহাতে নিজের মুখ ঢেকে রেখেছে। বেশ কিছু সময় পর নীলাদ্র সন্ধ্যা চৌধুরী মেনশনে এসে সোজা কামিনীদের রুমে আসে। রুমে প্রবেশ করতে সাইমন ব্যতীত চৌধুরী পরিবারের সব সদস্যকে সেখানে দেখতে পায় ওরা। সন্ধ্যা ধীর পায়ে তরুর পাশে গিয়ে দাঁড়ায়। চেয়ারের সাথে বাঁধা অবস্থাতে কামিনীর রক্তাক্ত নেতিয়ে পড়া অবস্থা দেখে ও চেহারার ধরন পরিবর্তন হয়ে যায়। কামিনীর সাথে শত বড় শত্রুতা থাকলেও তার করুণ অবস্থা মনুষ্যত্ব বোধে গিয়ে হানা দিচ্ছে সন্ধ্যা শুধু একবার দীর্ঘশ্বাস ফেলে। নীলাদ্র কামিনীর পাশে এসে দাঁড়িয়ে নীরব হয়ে ওকে কিছু সময় পর্যবেক্ষণ করে। রিজভী অনেক কষ্টে নিজেকে কিছুটা সামনে নিয়ে বলল, জানে বাবা, আমার স্ত্রী কি দশা দেখেছো? দেখো একটা বার ওর করুণ অবস্থা যেন কি বুঝে দেখতে পারছি না, সহ্য হচ্ছে না। চুল উঠে যাওয়ার বিষয়টা নর্মালি নিতে শুরু করেছিলাম দুজনে, কিন্তু হুট করে ওর কি হলো বুঝতে পারছি না। আমাদের মতো নিজের শরীর চুলকে রক্তারক্তি করে কি যে অবস্থা বানিয়ে ফেলেছে দেখো একটা বার। নীলাদ্র পরক্ষণে একবার কুশল তরুণিমার দিকে তাকায়। তরুণিমার বলা অনুযায়ী নীলাদ্র এখন পর্যন্ত প্রতিটি পদক্ষেপ নিয়েও যাচ্ছে। নীলাদ্র শান্ত স্বরে বলল, চাচা, চাচির ঠিক কি সমস্যা হয়েছে, কেন তিনি এমন উন্মাদের মতো আচরণ করছে সে সম্পর্কে আমি এই মুহূর্তে কিছুই বলতে পারছি না। এ ধরনের সমস্যা নিয়ে এখন পর্যন্ত কোনো পেশেন্ট আমার কাছে আসেননি, চাচিই প্রথম। তাই চাচির সমস্যা সম্পর্কে অবগত হতে আমার চাচির ব্লাড এবং ইউরিনের টেস্ট করতে হবে। রিপোর্টগুলো হাতে পাওয়ার পরেই আমি চাচির ট্রিটমেন্ট শুরু করতে পারবো। আপাতত চাচিকে ঘুমিয়ে রাখতে হবে আপনাদের সারাক্ষণ, আর তাকে এই বাঁধন থেকেও মুক্ত করা যাবে না, নয়তো তিনি আবারও নিজের শারীরিক ক্ষতি করে বসবেন। তাই আমি চাচির শরীরে ঘুমের ওষুধ ইনজেক্ট করে দিচ্ছি। এরই রিয়েকশন আগামীকাল সকাল পর্যন্ত থাকবে। আপনি চাচির ইউরিনটা ম্যানেজ করে আমায় দিবেন শুধু। আমি এক্ষুনি তার ব্লাডটাও নিচ্ছি, আর তিনি শরীরের নখ দিয়ে যে ক্ষতগুলো করছেন সেগুলো পরিষ্কার করে দেওয়ার ব্যবস্থা করছি। রিজভী শুধু উপর নিচ মাথা নাড়িয়ে আচ্ছা জবাব দেয়। সাবরিনা বললেন, যা যা করা উচিত তুমি তাই তাই করো সৌহার্দ্য বাবা, শুধু ছোটকে সুস্থ করে দাও। নীলাদ্র ইঞ্জেকশনের সিরিঞ্জে ঔষধ ভরতে ভরতে বলল, সুস্থ করে দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার আছেন, আমি তো ওসিলা মাত্র। এই বলে নীলাদ্র একটা ফাঁকা সিরিঞ্জ হাতে নিয়ে কামিনীর হাত থেকে পরিমাণ মতো রক্ত নেয়। অতঃপর ওর শরীরে অন্য ইঞ্জেকশনটি পুশ করে দেয়। হাতে, পায়ে, মুখে, গলায় যতটা দেখা সম্ভব ততটুকু জায়গায় ক্ষতস্থানগুলো স্যাভলন দিয়ে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেওয়ার কাজ সম্পন্ন করে নীলাদ্র বলল, চাচা, চাচির শরীরের ভেতরের অংশের ক্ষতগুলো আপনি সাবধানে পরিষ্কার করে দিয়েন। আমি তো আমার সাথে কোনো নার্স আনিনি, তাই এই কাজটুকু আপনি করুন। চিন্তা করবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন। এ বলে নীলাদ্র রুম থেকে বেরিয়ে যায়। পরপর বাকিরাও স্থান ত্যাগ করে। সকলে বেরিয়ে গেলে রিজভী বিছানা থেকে উঠে রুমের দরজা ভেতর থেকে আটকে দিয়ে কামিনীর সামনাসামনি মোড়া নিয়ে বসে। তার শরীরের ভেতরের অংশগুলোর ক্ষতগুলো সাবধানে পরিষ্কার করে দিতে দিতে দুচোখ বেয়ে নীরবে অশ্রু ঝরাতে শুরু করে। নিজের চোখের সামনে নিজের সব থেকে প্রিয় ভালোবাসার মানুষটির এমন করুণ অবস্থা হতে দেখে ও তাকে যন্ত্রণা সহ্য করতে দেখার মধ্যে যে কলিজা ছিঁড়ে আসার মতো যন্ত্রণা হয় তা রিজভী খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছে। পরের দিন সকালবেলা ড্রয়িং রুমে সোফায় বসে আছে চৌধুরী পরিবারের সকল সদস্যরা। সাগরিক আর রিজভী ব্যতীত উপস্থিত কারো চেহারায় কামিনীর রিপোর্ট জানার জন্য অস্থিরতা কিংবা চিন্তার ছাপ ফুটে নেই। রিজভী একটু পর পর মূল দরজার দিকে তাকাচ্ছে, নীলাদ্র কামিনীর রিপোর্ট নিয়ে আসছে কিনা তা দেখতে। সে সময় সাইমন নিজের হাতে থাকা ঘড়ির দিকে একবার তাকিয়ে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে শান্ত স্বরে বললেন, আমার পক্ষে আর এখানে বসে বসে সময় নষ্ট করা সম্ভব না। আজ মালয়েশিয়া থেকে বিশেষ কয়েকজন ক্লায়েন্টের আসার কথা আছে, তাদের সাথে নতুন প্রজেক্ট নিয়ে মিটিং করতে হবে। আমি এখন অফিস যাচ্ছি, তোমরা সবাই তো আছোই এখানে, তাই এদিকটা তোমরাই হ্যান্ডেল করে নিতে পারবে। আর রিজভী, তুই কামিনী সুস্থ হয়ে ওঠা না পর্যন্ত বাসাতেই থাক, ওর পাশাপাশি। ওর তোকে প্রয়োজন পড়বে। অফিসের সকল কাজ আমি একাই সামলে নিতে পারবো। এ বলে সাইমন মূল দরজা দিয়ে বাহিরে চলে যায়। রিজভী শান্ত দৃষ্টি নিয়ে সেদিকে তাকিয়ে রয়। তরুণীমা মনে মনে বলল, এক ভাইয়ের দুর্বলতা দেখেও আরেক ভাই নিজের আখের গুছিয়ে নিতেই ব্যস্ত হয়ে আছে।
এই নাকি এরা একই নারীর ও রক্ত সম্পর্কের ভাই। এদের কারোর ভেতরেই বিন্দুমাত্র মনুষ্যত্ব বোধ নেই। ওই তো সৌহার্দ্য এসেছে। উপস্থিত সকলে নীলাদ্রের দিকে তাকায়। নীলাদ্র ওর হাতে কালো রঙের একটা ব্যাগ নিয়ে ড্রয়িং প্লেসের দিকে অগ্রসর হচ্ছে। নীলাদ্র সন্ধ্যার পাশে এসে বসে। ওর চেহারা চিন্তা আর ভার ভার ভাব ফুটে থাকতে দেখে রিজবির অস্থিরতা আগের থেকে কয়েক গুণ বেড়ে যায়। রিজবি অস্থির কণ্ঠে বললেন, সদর্য বাবা, রিপোর্টে খারাপ কিছু নেই তো বলো? তোমার চাচি আবার আগের মতো সুস্থ স্বাভাবিক হয়ে যাবে। নীলাদ্র ওর হাতে থাকা ব্যাগটির ভেতর থেকে একটা ফাইল বের করে রিজবি দিকে এগিয়ে দেয়। রিজবি নীলাদ্রের হাত থেকে ফাইলটা নেয়। নীলাদ্র একবার দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি আপনাকে বা বাড়ির কাউকেই মিথ্যে কোনো আশ্বাস দেব না চাচা। আপনি নিজেই চাচির রিপোর্টগুলো দেখে নিন। চাচির শরীর থেকে সংরক্ষিত ব্লাড দিয়ে আমি কয়েক ধরনের টেস্ট করেছিলাম, এছাড়াও ইউরিনেরও টেস্ট করেছিলাম। এখানে সবগুলো রিপোর্টই রাখা আছে। রিপোর্টগুলো হাতে পাওয়ার পর তা দেখে আমি পুরোপুরিভাবে হতাশ হয়ে পড়েছি। সব থেকে আশ্চর্যের বিষয় হলো চাচি একই সাথে কয়েক ধরনের গুরুতর রোগে আক্রান্ত হয়ে গিয়েছেন। প্রথম রোগটির নাম নিফা ভাইরাস। এটি মূলত খেজুরের কাঁচা রস পান করার ফলেই হয়ে থাকে। তাই এই রোগের কারণে পেশেন্ট এক ধরনের মস্তিষ্কের প্রদাহ ও তীব্র জ্বর আক্রান্ত হয়ে থাকে। আর এই রোগের কারণে পেশেন্ট এক ধরনের মস্তিষ্কের প্রদাহ ও তীব্র জ্বরে আক্রান্ত হয়ে থাকে। এই রোগে আক্রান্ত হওয়ার পর বেশিরভাগ রোগীরই মৃত্যুর ঝুঁকি 95% হয়ে থাকে। আর যদিও আল্লাহর রহমতে মৃত্যুর দোয়ার থেকে কোনোভাবে রোগী ফিরে আসে, তবে সে হয়তো পুরোপুরিভাবে নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলবে, নয়তো চিরতরের জন্য প্যারালাইজড হয়ে যাবেন। দ্বিতীয় রোগটি হলো জল বসন্ত বা চিকেন পক্স। এটি একটি সংক্রামক জাতীয় রোগ। ভেরিসেলা জোস্টার নামক একটি ভাইরাস সংক্রমণ থেকে এই রোগের সৃষ্টি হয়ে থাকে। আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি, ত্বকের সংস্পর্শ, এমনকি তার ব্যবহৃত পোশাকের মাধ্যমেও সংক্রমণ ছড়িয়ে পড়ে। আক্রান্ত ব্যক্তির ত্বকে ফুসকুড়ি দেখা দেওয়ার 2 দিন আগে থেকে শুকিয়ে যাওয়া ফুসকুড়ির খোসা থেকেও অন্যরা সংক্রামিত হতে পারে। ভাইরাসটি শরীরে প্রবেশের 10 থেকে 12 দিনের মধ্যে ত্বকে প্রথমে ঘামাচির মতো গুটি উঠতে থাকে, যা পরবর্তীতে ফুসকুড়িতে পরিণত হয়। ফুসকুড়ি দেখা দেওয়ার 2 থেকে 3 দিন আগে থেকেই শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব হয়। এছাড়াও জ্বর দেখা দেয়, পেট ব্যথা হতে পারে, লালচে ফুসকুড়িতে চুলকানি ও জ্বালা পোড়ার অনুভূতি হয়। চাচির শরীরে এখন এই দুটো রোগই খুব বাজেভাবে জেঁকে বসেছে। এছাড়াও অ্যালোপেসিয়ার সমস্যা তো আছেই। এই রোগগুলো থেকে চাচিকে বাঁচিয়ে নেওয়ার সম্ভাবনা 100 ভাগ থেকে 1 ভাগ আছে হয়তো। যত দিন যাবে চাচির শরীরের ততই অবনতি হতে শুরু করবে। আমি আমার সবটুকু জ্ঞান প্রয়োগ করব। এই সব রোগ সম্পর্কে বিশেষজ্ঞ ডাক্তারের সাথেও পরামর্শ করব, যদি চাচিকে যন্ত্রণা থেকে কিছুটা উপশম দিতে পারি। আল্লাহর ভরসা রাখুন, এছাড়া আর বলার কিছু নেই। গত পরশু রাতেই কামিনী বলেছিল ওর সর্বশরীরে কেমন ব্যথা অনুভব করছেন। আমি ওর সমস্যা তখন হেসে উড়িয়ে দিয়েছিলাম, বলেছিলাম সারাদিনের রুমের ভেতরে বিছানায় শুয়ে বসে কাটিয়ে দাও। তাই এই অবস্থা হয়েছে। এখন বুঝতেছি ছোট ছোট সমস্যাগুলো সাধারণ ছিল না। কামিনী। সাগরিকা রিজবির কাঁধে হাত বুলিয়ে ওনাকে শান্ত করার চেষ্টা করছেন। সাবরিনা বললেন, কামিনীর রোগগুলো যেহেতু সংক্রামক, তাহলে ওর থেকে আমাদের সবাইকে দূরে দূরে থাকতে হবে। কিন্তু কামিনীর এই করুণ মুহূর্তে ওর সেবা যত্ন করবে কে? কোনো নার্স বা সার্ভেন্টও তো ঠিক করা সম্ভব না। আমার বউয়ের সেবা যত্ন করার জন্য বাইরের কাউকে প্রয়োজন নেই। আমি একাই কামিনীর সেবা যত্ন করতে পারবো। তুমি কি করে ওর সেবা যত্ন করবে শুনি? শুনলে না জামাই বাবা কি বলল? কামিনীর রোগটি সংক্রমিত। ওর সংস্পর্শে যেই যাবে সেই স্বেচ্ছায় নিজের মৃত্যুকে গ্রহণ করবে। আর তুমি যদি জোরপূর্বক ওর সেবা যত্ন করতে চাও, তাহলে প্রয়োজনের স্বার্থে তোমাকে বাইরে আসা যাওয়া করতে হবে। তখন বাড়িতে তোমার সংস্পর্শ করা সব কিছুই জিনিস থেকেই আমরাও সংক্রমিত হয়ে যেতে পারি। কামিনীর একার জন্য এতগুলো মানুষের জীবন তো ঝুঁকির মাঝেই ফেলতে পারি না। সাবরিনার এরূপ কথায় রিজবির মাথায় যেন রাগ চড়ে বসে। রিজবির সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে রাগী স্বরে বললেন, তো থাকুন, আপনি আপনার পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে সুখে শান্তিতে। এই দুনিয়া আমার পরিবার বা আমার আপন বলতে যদি কেউ থাকে, সে শুধু তোমার স্ত্রী কামিনী। আমার সব রকম পরিস্থিতিতে কামিনী আমার পাশে থেকেছে। আজ ওর বিপদের সময় আমি যদি ওর পাশে না থাকি, তাহলে আমি স্বামীর নামে কলঙ্ক হয়ে যাব। এত বড় কলঙ্কের বোঝা নিয়ে স্বার্থপর এই দুনিয়া বেঁচে থাকার থেকে নিজের স্ত্রীর সেবার সত্যই মৃত্যুকে বেছে নেওয়াই উত্তম বলে মনে করি আমি। কামিনীকে নিয়ে এই মুহূর্তে আমি এই বাড়ি থেকে ছুটোর জন্য বেরিয়ে যাব। এই বলে রিজবি নিজেদের রুমের দিকে অগ্রসর হতে নিলে নীলাদ্র বলে উঠল, দাঁড়ান চাচা। রিজবি থেমে যায়। নীলাদ্র আবারও বলল, রাগের বশীভূত হয়ে কোনো ভুল সিদ্ধান্ত নিলে চলবে না আমাদের চাচা। মাথা ঠান্ডা করুন আর এখানে এসে বসুন।
রিজভী জোরে জোরে বার কয়েক নিঃশ্বাস ফেলে নিজের রাগকে নিয়ন্ত্রণ করে আবারও পূর্বের স্থানে এসে বসে পড়েন। সাবরিনা শুধু একবার ভেঙচি কাটলেন। নীলাদ্র শান্ত স্বরে বলল, চাচির এই অবস্থা নিয়ে আপনি যদি বাইরে কোথাও যান তাহলে সেখানে আপনার আশেপাশে আরও শত শত মানুষের সংক্রমিত হওয়ার চান্স থাকবে। চাচি এখানেই বাসাতেই থাকুক, এখানেই তার চিকিৎসার সম্পূর্ণ ব্যবস্থা আমি করে দেব। চাচির চিকিৎসার স্বার্থে আমাকে তো তার সংস্পর্শে যেতেই হবে, তাই চাচির সংস্পর্শে যারা যারা যেতে ইচ্ছুক সবার নিরাপত্তার জন্য বিশেষ ইউনিফর্মের ব্যবস্থাও আমি করে দিব। তখন আর সংক্রমিত হওয়া নিয়ে কোনো ভয় থাকবে না। নীলাদ্র এরূপ কথাগুলো শুনে রিজভির রাগ পুরোপুরিভাবে শেষ হয়ে যায়। রিজভি শান্ত স্বরে বললেন, তোমার উপর আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো জামাই বাবা। আপনাদের সবাইকে নিয়েই তো আমার পরিবার, তাই আপনাদের বিপদের সময় পাশে থাকতে পারাতে আমি নিজেকে ধন্য মনে করছি। সন্ধ্যা ওর ঠোঁটে হালকা হাসির রেখা ফুটিয়ে তুলে মনে মনে বলল, ভালো মশলা মাখাতে জানেন আপনি জামাই যান। ডাক্তারের পাশাপাশি অভিনয়ও যে প্রচুর দক্ষ আপনি, তা খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। কুশল ভাই, তুমি যদি ফ্রি থাকো তাহলে আমার সাথে একটু বাইরে যেতে পারবে? আসলে স্টাডির কারণে লম্বা সময় পর বিদেশ থেকে এদেশে এসেছি, তাই সবার জন্য ভালো মানের ইউনিফর্ম কিনতে কোথায় যাওয়াটা বেটার হবে সেটা বুঝে উঠতে পারছি না। সমস্যা নাই, আমি ফ্রি আছি, চলো একসাথেই যাওয়া যাক। সন্ধ্যা, তুমি কি যাবে আমাদের সাথে? ওহো, সবকিছুর ভিড়ে আমি তো ভুলেই গিয়েছিলাম। আজকে আমাকে ডাক্তারের কাছে যেতে হবে চেক আপের জন্য। তরুণীমা আর সন্ধ্যা, তোমরা বরং আমার সাথে চলো, আমি তো একলা সামনে নিতে পারবো না। বড় বৌমা ঠিক বলেছে। মেজ বৌমা, সন্ধ্যা মা, তোমরা দুজন বড় বৌমার সাথেই যাও। সাবধানে থেকো সবাই। আর সন্ধ্যার ভাগেই বাসায় ফেরার চেষ্টা করিও, কেমন? ঠিক আছে মা। বড় ভাবি আপনি রুমে গিয়ে তৈরি হয়ে নিন, আমি আর সন্ধ্যাও তৈরি হয়ে নিই, তারপর বের হব, কেমন? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তোমরা তোমাদের হাতের কাজ শেষ করো, আমি আর কুশল ভাই ও কাজটা শেষ করে একটু ক্লিনিকে যাব, তারপর বাসায় ফিরবো। আর চাচা, ইউনিফর্ম না আসা পর্যন্ত আপনি আর চাচির রুমে যাইয়েন না, আপাতত অন্য রুমে গিয়ে বিশ্রাম করুন। অতঃপর নীলাদ্র আর কুশল মূল দরজা দিয়ে বেরিয়ে যায়। অনন্যা, সন্ধ্যা, তরুণীমা নিজ নিজ রুমে যায় তৈরি হওয়ার জন্য। সাবরিনা আর সাগরিকাও নিজের রুমে চলে যায়। রিজভি নীলাদ্রের কথা অনুযায়ী আপাতত অন্য রুমে যায় রেস্ট করার জন্য। এদিকে চৌধুরী মেনশন থেকে আগেও পরে কুশল, নীলাদ্র আর তরু, সন্ধ্যা, অনন্যা বের হয়ে বাইরে এসে একত্র হয়েছে। কুশল ড্রাইভ করছে, বাকিরা ওই গাড়িতেই আছে। ওদের উদ্দেশ্য এখন কনকের কাছে যাওয়া, অর্থাৎ কুশলের গোপন আস্তানা যাওয়া। বেশ লম্বা সময় ধরে ড্রাইভ করার পর গন্তব্যস্থলে পৌঁছায় ওরা। সকলে গাড়ি থেকে নেমে আস্তানার ভেতরে প্রবেশ করে সরাসরি কনকের জন্য বরাদ্দকৃত রুমের দিকে অগ্রসর হয়। বিছানার সাথে পিঠ ঠেকিয়ে বসে আছে কনক। সে সময় রুমের দরজা পেরিয়ে ওদের সবাইকে ভেতরে প্রবেশ করতে দেখে কনকের সম্পূর্ণ মুখশ্রী জুড়ে খুশির মেলা জুড়ে বসে। অনন্যা কনকের পাশে এসে বসে কনকের ডান হাত ধরে হাতের উপর একবার ভালোবাসার পরশ এঁকে দিয়ে হাসি মুখে বলল, কেমন আছো তুমি? কনক হাসি মুখে অনন্যার কপালে একবার ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলল, তোমার ভালোবাসায়, ভাই বোনদের দোয়ায় আর আল্লাহর রহমতে এখন আলহামদুলিল্লাহ ভালোই আছি। অন্যান্য, আমি আর আমাদের অনাগত সন্তান তোমাকে ভীষণভাবে মিস করি প্রতিটি সেকেন্ড। তোমাদের দুজনকে নিয়ে ভাবতে ভাবতেই আমার সময় যে কিভাবে পার হয়ে যায় আমি বুঝতেই পারি না। এই দূরত্ব যে আর সহ্য হচ্ছে না কনক। ধৈর্য ধরো বউ, কথায় আছে ধৈর্যের ফল সুমিষ্টি হয়। সন্ধ্যা অনন্যার পাশে এসে দাঁড়িয়ে ওর কাঁধের উপর আলতোভাবে নিজের ডান হাত রেখে শান্ত স্বরে বলল, আর কিছুদিনেরই অপেক্ষা বড় ভাবি। সব শত্রুদের পতন ঘটলে আমরা আবার একসাথে সুখে শান্তিতে থাকতে শুরু করব ইনশাল্লাহ। অনন্যা সন্ধ্যার হাতের উপর নিজের বাম হাত রেখে ওর দিকে তাকিয়ে উপর নিচ মাথা নাড়ায়। অতঃপর বাকিরা বিছানায় দুপাশে রাখা সোফা জোড়ায় বসে পড়ে। কনক কুশলের দিকে তাকিয়ে প্রশ্ন করল, ওই দিকে কি অবস্থা ভাই? সবকিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী হচ্ছে। খুব বেশি সময় লাগবে না কামিনী নামক কাল নাগিনীর চ্যাপ্টার ক্লোজ করতে। এরপর একে একে বাকিদের পরিণতিও ততটাই ভয়ঙ্কর হবে, শুধু কিছুটা সময়ের অপেক্ষা। বাবা কেমন আছে ভাই? আল্লাহর অশেষ রহমতে বাবা ভালো আছেন। আমি প্রতিদিন সময় করে তার রুমে যাই। তার রুমে আমি শুকনো খাবার, বিভিন্ন মেডিসিন সময় কাটানোর জন্য
যাবতীয় ব্যবস্থা করে দিয়েছি। এই বদ্ধ ঘরে 24টা ঘন্টা কাটাতে হচ্ছে বাবাকে। আগে তো বাবা অসুস্থ ছিলেন, তাই এই বিষয় নিয়ে এত চিন্তা ছিল না, কিন্তু এখন তো তিনি সুস্থ। একজন সুস্থ মানুষ এভাবে কতদিন বদ্ধ ঘরে সুস্থ থাকতে পারবে মেজো ভাইয়া? সূর্যের আলো, প্রাকৃতিক বাতাস, সেটা তো প্রয়োজন পড়ে যে কোনো ধরনের মানুষের। বাবাকে কি বাইরে আনা সত্যি অসম্ভব? সন্ধ্যার এরও প্রশ্ন শুনে উপস্থিত সকলে কুশলের দিকে দৃষ্টি স্থির করে। হয়তো সকলের মনে এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কুশল নিজের দৃষ্টি মেঝের উপর স্থির রেখে শান্ত স্বরে বলল, আমি নিরুপায় বোন, বাবা এখন সুস্থ হয়ে উঠেছেন। এই বিষয়ে যদি শত্রুরা এতটুকু সন্দেহ করেন তাহলে বাবার জীবন চরম ঝুঁকির মাঝে পড়ে যাবে। কারণ শত্রুদের পাপকর্মের সম্পর্কে চাক্ষুষ সাক্ষী শুধুমাত্র আমাদের বাবাই দিতে পারবেন। বাবার চোখের সামনে তিল তিল করে যন্ত্রণা দিয়ে দিয়ে ওরা 4 জন আমাদের জন্মদাত্রী মাকে মেরে ফেলেছে। বাবা যেন সুস্থ হতে না পারে, ওদের পাপকর্ম যেন আজীবন ধরে চাপা পড়ে থাকে, তার জন্যই ওরা দীর্ঘ 20 বছর যাবৎ বাবাকে কড়া ডোজের ক্ষতিকর ওষুধ ইনজেক্ট করে এসেছেন। এই সব কিছু চিন্তা করেই আমাদের কাছে শান্ত থাকা আর ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় নেই। বাবাকে ওই বদ্ধ রুমের ভিতর সুস্থ রাখার জন্য যা যা করা উচিত আমি সব করেছি, করে যাব। উপস্থিত আর কেউ এ বিষয়ে দ্বিতীয় কোনো প্রশ্ন ওঠায় না। কামিনীর রুমের দরজায় বাইরে হেলান দিয়ে দাঁড়িয়ে এক দৃষ্টিতে চেয়ারে বাধারত অবস্থায় স্থির হয়ে থাকা কামিনীর দিকে তাকিয়ে নিজের দুচোখ বেয়ে ঝরঝর করে অশ্রু ঝরাচ্ছে রিজভী। নিজের প্রিয়তমা স্ত্রীর কখনো এমন করুণ পরিণতি হতে পারে সে সম্পর্কে ভুলেও কল্পনা করেনি রিজভী। বুকের ভেতরটা একটু পরপর যেন মোচড় দিয়ে দিয়ে উঠছে। রিজভী শান্ত স্বরে বলল, এই দুনিয়ার বুকে থাকা সকল প্রাণী, বিশেষ মানুষ জাতিরা যে ভীষণ ভীষণ স্বার্থপর তা আজ ভালোভাবে বুঝতে পারলাম। আমি কামিনী একদিন সত্যি পাওয়ার লোভে যে রক্তের সম্পর্কে নিজের মায়ের পেটের বড় ভাই ভাবিকে নিজের পথে কাটা মনে করে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে আরেক ভাইয়ের সঙ্গ দিয়েছিলাম। আর সেই ভাই ভাবির সন্তানের জন্য আমরা সন্তানারা হলাম। হ্যাঁ, এটা ঠিক যে আমরা আমাদের সন্তানের মৃত্যুর প্রতিশোধ নিয়েছি, ওদেরও নিজের সন্তান হারানোর যন্ত্রণা আগুন দগ্ধ করেছি, কিন্তু এতেও তো মনের ভেতর শান্ত করতে পারছি না। জীবনের বেঁচে থাকার একমাত্র সম্বল ছিলে যে তুমি, সেই তোমার অবস্থা কতটা পূর্ণ হয়ে গেছে। সুস্থ হয়ে উঠবে তো তুমি কামিনী? বলো না, তুমি সুস্থ হয়ে উঠবে? সাধারণভাবে তোমার কাছে এসে যাবার এই নিষেধাজ্ঞা নামক দেওয়ালটা কবে ভেঙে যাবে বলো না? এত কাছে থেকেও তোমাকে ছুতে না পারার কষ্টটা যে আমায় কুড়ে কুড়ে খাচ্ছে। তোমার কিছু হয়ে গেলে যে আমি বাঁচতে পারবো না, জীবিত থাকা আমার জন্য তখন হারাম হয়ে যাবে। রিজভীর কথা শেষ হতেই পেছন থেকে সাবরিনা বলে উঠল, জীবিত থাকা সত্যি তোর জন্য হারাম হয়ে গিয়েছে রে, নিমুখ হারাম। সাবরিনার কণ্ঠ শোনা মাত্র রিজভী যেই না পেছন ফিরতে নেবে অমনি সময় সাবরিনা ওর হাতে থাকা কাচের বড় ফুলদানিটা দিয়ে সজোরে রিজভীর মাথায় বাড়ি দেয়। আকস্মিক সাবরিনার এমন আক্রমণে কাবু হয়ে যায় রিজভী। মুখ থুবড়ে মেঝের উপর পড়ে যায় তিনি। ফুলদানির ভেঙে যাওয়া কাচের টুকরোগুলো রিজভীর সম্পূর্ণ মুখে, বুকে, হাতে, গলায় গেঁথে গেঁথে যায়। সাবরিনার এমন কাজ করতে পেছন থেকে সাগরিকা দেখে ফেলে। সজোরে চিল্লে উঠে বললে, মেজ বৌমা, এ তুমি কি করলে ছোট খোকা? সাগরিকার কণ্ঠ কানে পড়া মাত্র সাবরিনা চট করে পেছন ঘুরে তাকিয়ে সাগরিকাকে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে গেলেও পর মুহূর্তে তার ঠোঁট বাকিটা হাসির রেখা ফুটে ওঠে। রুমের ভেতর থেকে বাহিরে ঘটতে থাকা সকল ঘটনার আওয়াজ রায়হানুল স্পষ্ট শুনতে পারছেন। রায়হানুলের চেহারায় চিন্তার ছাপ স্পষ্ট ফুটে ওঠে। রায়হানুল আর এক মুহূর্ত দেরি না করে বেড সাইড টেবিলের উপর থেকে নিজের ফোনটা নিয়ে কুশলকে কল করার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই কল আপনা আপনি ডিসকানেক্ট হয়ে যায়। রায়হানুলের মাঝে চিন্তার ভয়ের মাত্রা কয়েক গুণ বেড়ে যায়। রায়হানুল কুশলকে পরিস্থিতি সম্পর্কে অবগত করতে পরপর কয়েকটা মেসেজ সেন্ড করে ওর নাম্বারে, কিন্তু মেসেজের ডেলিভারি হওয়ার নোটিফিকেশনও শো হয় না। রায়হানুল তার ফোনটা বিছানার উপর রেখে চিন্তিত কণ্ঠে বললেন, মা, ছোট খোকা বলে এভাবে চিৎকার করলেন কেন? আর কি যেন ভাঙার শব্দ শুনতে পেলাম। সবরিনা রিজভীর সাথে কি খারাপ কিছু করেছে? ওরা এবার মায়ের কোনো ক্ষতি করতে দিবে না তো? না না, এ হতে পারে না। 20 বছর আগে ওরা আমার চোখের সামনে আমার স্ত্রীকে মেরে ফেলেছে, আমাকে আমার সন্তানের থেকে দূরে সরিয়ে রেখেছে। এবার কিছুতেই ওদের আমার মায়ের কোনো ক্ষতি করতে দিব না। আমাকে বাহিরে যেতেই হবে, যে করে হোক মাকে ওদের হাত থেকে বাঁচাতে হবে।
এই বলে রায়হানও দ্রুততার সাথে বিছানা থেকে নেমে দরজার দিকে অগ্রসর হয়। নীলাদ্র শান্ত স্বরে ওদের সকলকে উদ্দেশ্য করে বলল, এবার আমাদের এখান থেকে বেরোনো উচিত। ইউনিফর্ম কেনার কথা বলে বাসা থেকে বের হয়েছি, সেগুলো কিনতে আমার মার্কেটে যেতে হবে, সেখানেও বাড়তি কিছু সময়ের প্রয়োজন। নীলাদ্রের কথা ওরা সকলেই সম্মতি জানায়। অতঃপর ওরা কনকের থেকে বিদায় নিয়ে আস্তানা থেকে বের হয়ে গাড়ির কাছে আসে। এবার নীলাদ্র ড্রাইভ করার সিদ্ধান্ত নেয়, তাই সে ড্রাইভিং সিটে বসে। কুশল নীলাদ্রের পাশের সিটে বসে। বাকিরা অনায়াসেই আসার সময়ের মতো পেছনের সিটে বসে। নীলাদ্র গাড়ি স্টার্ট করে। গাড়ি তার আপন গতিতে চলছে। জঙ্গল থেকে বের হয়ে মূল রাস্তায় উঠতে কুশল ফোনে একের পর এক নোটিফিকেশন আসতে শুরু করে কুশলের, যার শব্দ ওরা সকলে শুনতে পায়। কুশলের পকেট থেকে ফোনটা বের করে নোটিফিকেশনে ক্লিক করে ফোন মেসেজের অ্যাপে ঢুকে রায়হানুল পাঠানো এতগুলো মেসেজ পড়ার পর কুশলের মনেও চিন্তার ভয় কাজ করতে শুরু করে। কুশল গাড়ির উপর হাত দিয়ে সজোরে বাড়ি দিয়ে বলল, সিট নীলাদ্র, গাড়ি থামা দ্রুত। কি হয়েছে কুশল, আপনি হঠাৎ গাড়ি থামাতে বলছেন কেন? নীলাদ্র রাস্তার এক পাশে গাড়ি থামায়। অতঃপর কুশলের কথা অনুযায়ী ওরা দুজনই সিট এক্সচেঞ্জ করে। কুশল গাড়ি স্টার্ট করে, অত্যন্ত দ্রুতভাবে গাড়ি চালাতে শুরু করে। নীলাদ্র বলল, ভাই কি হয়েছে তোর? আস্তে গাড়ি ড্রাইভ কর, বড় ভাবি প্রেগনেন্ট। বাড়িতে খুব বড় ঝামেলা তৈরি হয়েছে, আমাদের যত দ্রুত সম্ভব ওখানে পৌঁছাতে হবে। বাবা দাদিমার জীবন ঝুঁকির মধ্যে পড়েছে, সবকিছু এক নিমিষে এলোমেলো হয়ে গেল। কুশলের এরূপ কথা শুনে ওরা সকলে হায় আল্লাহ বলে ওঠে। সাবরিনার সামনে তাকাতে সাগরিকার পেছনে সাইমনকে দাঁড়িয়ে থাকতে দেখে ওনার ঠোঁটে হালকা হাসির রেখা ফুটে ওঠে। সাবরিনা উচ্চস্বরে সাইমনকে উদ্দেশ্য করে বললেন, এই বুড়িকে কাবু করার ব্যবস্থা করো সাইমন। সাবরিনার মুখে এরূপ কথা শুনে সাগরিকা কিছুটা ভরকে গিয়ে পেছন ফিরতে নিলে সেই সময় সাইমন তার ডান হাত মুষ্টিবদ্ধ করে সাগরিকার ঘাড়ের উপর সজোরে আঘাত করেন। বৃদ্ধ বয়সে এসে সাইমনের মতো শক্তপোক্ত পুরুষের করা আঘাতে সাগরিকা মুহূর্তের মধ্যে কাবু হয়ে মুখ দিয়ে শব্দ উচ্চারণ করে মেঝের উপর লুটিয়ে পড়েন। সেই সময় রায়হানুল রুমের ভেতর থেকে দরজায় জোরে জোরে কড়া নাড়তে শুরু করেন আর বললেন, সাইমন, সাবরিনা, মায়ের শরীরে একটা ফুলের টোকা দেওয়ার চেষ্টা করিস না তোরা। জীবনে অনেক পাপ করেছিস তোরা, মাকে ছেড়ে দে তোরা। বৃদ্ধ হয়ে গিয়েছেন মা, তোদের এই রূপ তিনি এমনিতে সহ্য করতে পারবেন না। আল্লাহকে ভয় কর একটু হলেও, তিনি তোদের অনেক ছাড় দিয়েছেন, তারপর আর ছেড়ে দিবেন না। তোদের সকল পাপ কর্মের ফল তোরা ভোগ করবি। আল্লাহ কুশলকে ওসিলা হিসাব করে খুব তাড়াতাড়ি পাঠিয়ে দিবেন, তোদের পতন ঘটবে। মাকে ছেড়ে দে মা। রায়হানুলের কথাগুলো শোনা মাত্র সাইমন আর সাবরিনা দুজনে অবাকে চরম পর্যায়ে পৌঁছে যায়। দুজনে একে অপরের দিকে তাকিয়ে রয়। সম্পূর্ণ হিসাবে গন্ডগোল লাগছে এখন ওদের। হুট করে রায়হানুল সুস্থ হয়ে উঠবে আর কুশলকে চিনতে পারবে, এটা কি করে সম্ভব? সাবরিনা দ্রুত পায়ে সাইমনের পাশে এসে দাঁড়িয়ে বললেন, সব কিছুর ভিড়ে এই রায়হানুলের বিষয়টা তো আমাদের মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। তার মানে রায়হানুল অনেক আগেই সুস্থ হয়ে উঠেছে আর অতীতে সব ঘটনা সম্পর্কে কুশলকেও অবগত করেছে। আমারও তেমনই মনে হচ্ছে। শুধু যে কুশলী পুরো বিষয় সম্পর্কে অবগত আছে তা আমার মনে হয় না। আমার তো মনে হচ্ছে ওরা সকলেই সম্পূর্ণ সত্য জানে। হুট করে রাজীবের এত নৃশংস মৃত্যু হওয়া, পাশাপাশি আমার ছেলের মৃত্যু হওয়া, কামিনীর এমন করুণ পরিস্থিতি হওয়া, এরপর এত সব দুর্ঘটনা ঘটা তো কোনো নর্মাল বিষয় না। তুমি খুব ভালো করেই জানি আমরা বা আমাদের ছেলে কনক রাজীবকে মারেনি। এত যাবৎ কেউ শত্রুতা থেকে আমাদের দিকে আঙ্গুল উঠানোর পর্যন্ত সাহস করতে পারল না। হুট করে তাদের ভিতরে এত সাহসের সৃষ্টি হওয়া যে অসম্ভব তা বুঝতেও আর বাকি নেই। তার মানে এই সব কিছুই কুশলের তৈরি কারসাজির একটা অংশ। কুশল গোপনে গোপনে আমাদের হাঁটু ভেঙে দেওয়ার জন্য কাজ করছে ওরা। রিজভি কামিনীর সাথে আমাদের শত্রুতা তৈরি করার কুশলের কূটনীতির পরিকল্পনার এই একটা অংশ। পুরো পরিকল্পনা এমনভাবে সাজিয়েছে ওরা যে রিজভি কামিনী আমাদের ছেলেদের হত্যা ভেবে আমাদের ছেলেকে খুন করে প্রতিশোধ নিয়েছে। জীবনে অনেক বড় ভুল করেছি আমরা। 20 বছর আগের ওই কাল দিনে রুবিনার সাথে সাথে এই রায়হানুল আর ওদের 2 ছেলে মেয়ে কুশল সন্ধ্যাকেও মেরে ফেলা উচিত ছিল আমাদের। দুধ করা দিয়ে এতকাল ধরে কাল ছাপ পুষে এসেছি আমরা। সেই দিন যদি একেবারে ওদের সবাইয়ের চ্যাপ্টার ক্লোজ করে দিতাম, তাহলে আজ আমাদের একমাত্র ছেলে কনককে হারানোর যন্ত্রণা এভাবে দগ্ধ হতে হতো না। এবার আর কোনো ভুল হবে না সাবরিনা।
প্রথমত এই রিজভি আর কামিনীর চ্যাপ্টার ক্লোজ করতে হবে আমাদের। তারপর রাহানুল আর সাগরিকাকে টোপ বানিয়ে কুশল সহ ওর সঙ্গে সঙ্গ দেওয়া প্রতিটি প্রাণীকে ফাঁদে ফেলবো। তারপর একে একে এদের সবার চ্যাপ্টার ক্লোজ করেই স্বস্তির নিঃশ্বাস ফেলবো আমি। সাবরিনা কামিনীর রুমের দরজার সামনে অচেতন আহত হওয়া রক্তাক্ত রিজভির দিকে তাকিয়ে বললেন, একে মারবি কি করে তুমি? আমাদের ছেলেকে হয়তো জীবন্ত অবস্থাতেই আগুনে পুড়িয়ে মেরে ফেলেছে এই নিমকহারামটা, তাই একেও সেই একই যন্ত্রণার আগুনে দগ্ধ করে তিলে তিলে মারবো আমি। তবেই আমাদের ছেলের আত্মা শান্তি লাভ করবে। ঠিক বলেছো তুমি। তুমি এই নিমক হারামকে টেনে হিচড়ে ছাদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, ততক্ষণে আমি ওই কামিনীর চ্যাপ্টার ক্লোজ করার ব্যবস্থা করছি। সাবরিনার কথা অনুযায়ী সাইমন রিজভির কাছে এসে ওর দুহাত ধরে টানতে টানতে ছাদের রাস্তার দিকে অগ্রসর হতে শুরু করে। সাবরিনা দ্রুত পায়ে রান্নাঘরে এসে গ্যাসের চুলার উপর একটা বড় সাইজের কড়াই বসিয়ে দিয়ে গ্যাস চালু করে পাশ থেকে 5 লিটারের সয়াবিন তেলের বোতলটা হাতে নিয়ে কড়াইয়ের ভেতর তেল ঢালতে ঢালতে বললেন, ওদের সব পরিকল্পনা এখন চোখের সামনেই স্বচ্ছ পানির মতো পরিষ্কার হয়ে গেছে। মাসের শেষ হওয়ার সার্ভেন্টরাও 2 দিনের জন্য ছুটি নিয়ে নিজ নিজ গন্তব্যে চলে গিয়েছে সকলেই। আর আজকে ওরা সব একসাথে বাইরে গিয়ে আমাদের কাজ আরো সহজ করে দিয়েছে। শুধুমাত্র আমাদের বৌমা আর আমাদের নাতি ব্যতীত একজনকেও জীবিত ছাড়বো না আজ। যদি এমন করতে না পারি তাহলে আমার নামও সাবরিনা চৌধুরী নয়। রায়হানুল এখনো পর্যন্ত দরজায় জোরে জোরে কড়া নেড়ে যাচ্ছেন, আর সাইমন সাবরিনাকে নিজের কাজ সম্পর্কে সাবধান করার কথা বলছেন। সাবরিনা রান্নাঘর থেকে রায়হানুলের প্রতিটা কথা স্পষ্ট শুনতে পারছে। সাবরিনা বিরক্ত স্বরে বললেন, ইচ্ছে তো করছে এই বুড়ো ভামে শরীরে কড়াই ভর্তি ফুটন্ত তেলগুলো ঢেলে দিয়ে এর মুখ আজীবনের জন্য বন্ধ করে দিই। চিৎকার করে করে আমার মাথা ধরিয়ে দিল। উফ! কিছু সময় পর চুলার আঁচ বন্ধ করে দিয়ে সাবরিনা নুসনির সাহায্যে 2 হাত দিয়ে কড়াইয়ের দুপাশ ধরে অতি সাবধানে রান্নাঘর থেকে বেরিয়ে কামিনীর রুমের দিকে অগ্রসর হতে শুরু করে। কামিনীর রুমের রাস্তার মুখোমুখি রায়হানুলের রুমের পাশে সাগরিকা এখনও সেন্সলেস হয়ে পড়ে আছে। পরক্ষণে সাবরিনা সাগরিকার পায়ে লাথি প্রয়োগ করে নিজের রাস্তা পরিষ্কার করে, আবারও সামনের দিকে অগ্রসর হয়। কামিনীর রুমের ভেতর প্রবেশ করতেই দেখে কামিনীর ঘুম ভেঙে গিয়েছে, আর তিনি আবারও পূর্বের ন্যায় উন্মোদনা শুরু করেছেন নিজেকে বাঁধন থেকে মুক্তি করার জন্য। সাবরিনা ফুটন্ত তেলের কড়াইটা মেঝের উপর রেখে ব্যক্ততার স্বরে মুখ দিয়ে চুট 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 চুহ শব্দ উচ্চারণ করে কামিনীকে উদ্দেশ্য করে বললেন, আহ, কি করুণ দশাই না হয়েছে তোর ছোট। বিশ্বাস কর, তোর এই করুণ হাল দেখে তোর প্রতি আমার বিন্দু মাত্র মায়া কাজ করছে না, বরং মজাই লাগছে। কিন্তু হাজার হলেও আমি মানুষ তো। একসময় তোর আর তোর স্বামীর সাথে আমাদের কত খাতির ছিল। যে কোনো ধরনের পাপ কর্ম আমরা মিলেমিশেই করেছি, তাই আমার ভিতরে মনুষ্যত্ব বোধ হাতটা আজকে গা চারা দিয়ে জেগে উঠেছে। তুই আর তোর স্বামী দুজনে মিলে যে আমাদের কলিজার টুকরো ছেলে করুকে জীবন্ত অবস্থায় আগুনে পুড়িয়ে অত্যন্ত যন্ত্রণা দিয়ে মেরে ফেলেছিস, সেই কথা তোর স্বামী নিজ মুখে স্বীকার করেছে। তাই আমার স্বামী একটু পর তোর স্বামীকে জীবন্ত অবস্থায় আগুনে পুড়িয়ে তেলে তেলে যন্ত্রণা দিয়ে দিয়ে মেরে ফেলবে বলে ঠিক করেছে। নিজের চোখের সামনে নিজের স্বামীকে এত করুণ যন্ত্রণা সহ্য করতে মারা যেতে তো তুই দেখতে পারবি না, সহ্যই করতে পারবি না, হয়তো স্ট্রোকও করে বসতে পারিস। তখন তোর মৃত্যুটা তো আর এতটা যন্ত্রণাদায়ক হবে না। তাই আমি ঠিক করেছি তোর এই কাটা ছেঁড়া ক্ষত বিক্ষত শরীরের ওপর ফুটন্ত তেল ঢেলে দিব। নিজের চোখের সামনে তোকে নির্মমভাবেই মারা যেতে দেওয়ার মতো দেখার মতো শান্তি যে কতটা হবে তা এই মুহূর্তে ভাষায় প্রকাশ করতে পারছি না। আর কথায় আছে, শুভ কাজে বেশি দেরি করা উচিত না। তুই রেডি তো নিজের ছেলের কাছে যাওয়ার জন্য? কামিনীর সাবরিনার মুখের কথাগুলো শুনে কামিনীর উন্মাদনার পরিমাণ আগের থেকে আরো কয়েক গুণ বেড়ে গিয়েছে। দড়ি দিয়ে বাঁধা 2 হাত পায়ের জায়গাগুলো ভেদে অনর্গল রক্ত বের হওয়া শুরু করেছে। কামিনী চিৎকার করে বললেন, আমায় ছেড়ে দাও, মেরো না আমায়, আমার স্বামীকে মেরো না তোমরা, ছেড়ে দাও আমায়, বাঁধন মুক্ত করো আমায়। রিপঝি, রিপঝি, কোথায় তুমি? বাড়িতে কি কেউ নেই? সার্ভেন্টরা সব কোথায়? আরে কেউ তো আমায় বাঁচাও। রায়হানুল ডাকতে ডাকতে দরজা অনর্গল করা নাড়তে নাড়তে ক্লান্ত হয়ে দরজার সাথে হেলান দিয়ে মেঝের উপর বসে
পড়েন। তিনি স্পষ্ট কামিনী চিৎকার করে বলা প্রতিটা শব্দ শুনতে পাচ্ছেন। ভীষণ খারাপ লাগা কাজ করছে তার ভেতর। রায়হানুল শব্দ করে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সামান্য সম্পত্তি বেশি পাওয়ার লোভে কাবু হয়ে গিয়ে যে ভাই ভাবিকে সঙ্গ দিয়ে আগে তুমি আর তোমার স্বামী আমার প্রিয়তমা নিষ্পাপ স্ত্রীকে অন্তত করুণ যন্ত্রণা দিয়ে মেরে ফেলেছিলে, আজ তাদের হাতেই তোমাদের জীবনের ইতি করতে যাচ্ছে। কথায় আছে, অতি লোভে তাঁতি নষ্ট হয়ে যায়। তোমার শেষ পরিণতি যতই করুণ হোক না কেন, এতে তোমার বিন্দুমাত্র আফসোস নেই। আমার সব খারাপ লাগা, চিন্তা, ভয় শুধুমাত্র তোমার মা, ছেলে মেয়েদের, বৌমাদের, জামাইয়ের আর আমার অনাগত নাতি নাতনির জন্য। ইয়াল্লাহ, আপনি আর নিষ্ঠুর হইয়েন না। প্রতিটি শয়তানকে তাদের কর্ম অনুযায়ী করুণ ফল ভোগ করার ব্যবস্থা করুন। আমার প্রিয় মানুষগুলোকে সব রকম বিপদ আপদ থেকে রক্ষা করুন। আহারে ছোট, একটা কথা কি জানিস, তোকে আর তোর স্বামীকে এত তাড়াতাড়ি মৃত্যুর কোলে ঢেলে পড়তে দিলাম না। বরং কুশল আর সঙ্গীদের আক্রমণ থেকেও তোদের দুজনকে আমরা বাঁচিয়ে নিতাম, যদি না তোরা আমাদের একমাত্র ছেলে, আমার কলিজার টুকরো কনককে জীবন্ত অবস্থায় আগুনে পুড়িয়ে মেরে না ফেলতি। এখন তো তোদের কর্মফল তোদের জন্য ভোগ করার ফরজ হয়ে দাঁড়িয়েছে। মরার আগে কিছু চমকদায়ক সত্য কথা জেনে এনে আমাদের দুজনের সম্মানীর ভাসুর মশাই রায়হানুল চৌধুরী সাহেব কোমা থেকে ফিরে এসেছেন। কবে ফিরেছেন সেই কথা তো জানি না, তবে আমি আর সাইমন আজ করতেছি অনেক আগেই হয়তো তিনি কোমা থেকে ফিরে এসেছেন। আর 20 বছর আগে আমাদের যাবতীয় কর্মকাণ্ডের কথা তিনি পাই টু পাই কুশলকে জানিয়েই দিয়েছেন। হুট করেই রাজীবের এমন করুণ মৃত্যুর হওয়ার পিছনে আমি, সাইমন বা আমাদের ছেলে আমরা কেউই দায়ী ছিলামই না। তখনও পর্যন্ত তোদের সাথে আমাদের পথ চলা এক ছিল, পরিকল্পনাও একই ছিল। আমাদের টার্গেট কুশল ছিল, আর সেই কুশলই আমাদের সবার চোখে ধুলো দিয়ে শান্ত মস্তিষ্কে থেকে তোদের ছেলেকে মেরে ফেলেছে। আর বিষয়টা এমনভাবে সাজিয়েছে এবং তোদের সামনেও এমনভাবে তুলে ধরেছিল যে তোরা কুশলের ফাঁদে খুব সহজেই বাঁধে ওদের কাজ আরো সহজ করে দিয়েছিলি। আমাদের ছেলেকে মেরে ফেলেছিস। যদি তোরা এমনটা না করে আমাদের সাথে পুরো বিষয়টা নিয়ে আলোচনা করতে, তাহলে হয়তো পরিস্থিতি এতটা হাতের বাইরে চলে যেত না। তোর আজ এই করুণ অবস্থার পিছনেও যে কুশলেরই হাত আছে সেটাও আমি সিউরিটি দিয়েই বলতে পারছি। তাই বা তুই বা তোর স্বামী আমাদের কোনো কাজেই আসবে না। তোর আর তোর স্বামীর চ্যাপ্টার ক্লোজ করে ভাসুর মশাই আর শ্রদ্ধেয় শাশুড়ি মাকে টোপ বানিয়ে কুশল সহ তোর সকল সঙ্গীদের ফাঁদে ফেলে সবগুলোর নসিবে করুণ মৃত্যু লিখেই দিব। এদিকে সাবরিনার মুখে এরূপ কথাগুলো শোনার পর কামিনী যেন দিক বেদিক হারা হয়ে যায়। এই মুহূর্তে ওনার কি বলা উচিত বা কি করা উচিত তা বুঝে ওঠার পূর্বেই সাবরিনা মেঝের উপর থেকে ফুটন্ত তেলের কড়াইটা দুহাত দিয়ে উঠিয়ে কামিনীর মাথার উপর ধরে ঢেলে দিয়ে শুরু করে। আকস্মিক সাবরিনার এরূপ কাজে কামিনী মরণ যন্ত্রণায় ছটফট করতে শুরু করেন। পূর্ব থেকে ছিলে ফেটে যাওয়া চামড়ার উপর এখন ফুটন্ত তেল পড়ায় জায়গা জায়গা থেকে চামড়া ও গোস্ত খসে খসে মেঝের উপর পড়ছে। সাবরিনা কামিনীর শরীরের উপর সম্পূর্ণ তেল ঢেলে দিয়ে ওনার থেকে বেশ কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে ওনার উপর দৃষ্টি স্থির করে সশব্দে হাসতে শুরু করেন। কামিনীর সম্পূর্ণ মুখের গোস্ত খসে পড়েছে। কামিনীর মাথার উপর থেকে তেলগুলো সব ঢালার কারণে ও মাথার একটা চুলও অবশিষ্ট না থাকার কারণে ওনার মাথার উপর আস্তরণগুলো ফেটে গিয়ে মগজ পর্যন্ত গলে গলে ওনার শরীর বেয়ে পড়তে শুরু করেছে। শরীরে থাকা জামা পায়জামা গরম আঁচ পেয়ে জড়ো জড়ো হয়ে গিয়েছে। ঘাড় ও হাতে পায়ের রগের জোড়া পর্যন্ত ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। কামিনী মুহূর্তের মধ্যে পুরোপুরিভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ে যায়। সাবরিনা কামিনীর কক্ষ থেকে বেরিয়ে ছাদে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরে। সেদিকে যেতে যেতে তিনি এখন আর রায়হানুলের কোনো আওয়াজ শুনতে পান না। রায়হানুল দুহাতে নিজের চোখের দু কর্নিশে জমে থাকা অশ্রুকণাগুলো মুছে দরজার পাশ থেকে উঠে দাঁড়িয়ে মুখে মলিনতার ছাপ স্পষ্ট রেখে বিছানার দিকে অগ্রসর হন। বিছানায় এসে বসে পাশ থেকে ফোনটা আবারও হাতে নিয়ে মেসেজ অ্যাপে ঢুকতে দেখেন কুশলের নাম্বার সেন্ড করা সকল মেসেজের পাশে ডেলিভারি লেখা শো করছে। রায়হানুল শব্দ করে একবার নিঃশ্বাস ফেলে বললেন, ই আল্লাহ, আপনি আপনার রহমত বর্ষণ করতে শুরু করেছেন। আপনার লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি মাবুদ। এ বলে রায়হানুল তার রুমের ভেতরেই থাকা ওয়াশরুমে গিয়ে অজু করে এসে টেবিলের উপর থেকে টুপি নিয়ে মাথায় পরে চেয়ারের উপর জায়নামাজটি হাতে নিয়ে কেবলামুখী করে বিছিয়ে নফল নামাজ আদায়ের উদ্দেশ্যে দাঁড়িয়ে পড়েন।
সাবরিনা গেট পেরিয়ে ছাদে পা রাখতে দেখেন তার থেকে বেশ কিছুটা দূরে ছাদের কার্নিশে রাখা সিমেন্টের খুঁটির সাথে দড়ি দিয়ে অত্যন্ত মজবুতভাবে রিজভিকে বেঁধে ফেলেছে সাইমন। সাবরিনা দ্রুত পায়ে সাইমনের পাশে গিয়ে দাঁড়িয়ে বললেন, কামিনীকে তার প্রাপ্য শাস্তি দিয়েছি আমি। শরীরের উপর 5 লিটার ফুটন্ত তেল ঢেলে দিয়ে এতটা যন্ত্রণা দিয়ে মেরে ফেলেছি ওকে। এখন ওর লাশ দেখলে আমার মন তৃপ্তিতে জুড়ে যাবে। সাবরিনের এরূপ কথা শুনে সাইমনের ঠোঁটে বাঁকা হাসির রেখা স্পষ্ট হয়। সাবরিনা আবার বললেন, এই নিমক হারামকে হুঁশিয়ে আনার ব্যবস্থা করো। তারপর একে সর্বপ্রথম এর বইয়ের মৃত্যু সম্পর্কে অবগত করতে হবে। তারপর এদের করা বোকামি সম্পর্কেও অবগত করতে হবে। সব সত্য জানার পর যখন এর কর্মের জন্য কষ্ট পাবে, আফসোস করবে, তখনই ওকে মেরে আসল মজা পাওয়া যাবে, বুঝলে? সব সময়ের মতোই তোমার বুদ্ধির ও পরিকল্পনার কোনো তুলনা নেই বউ। অতঃপর সাবরিনার কথা অনুযায়ী সাইমন ছাদের থাকা হাজির লিটারের পানির ট্যাঙ্কের পাশে সেট করা পানির নল থেকে 1 বালতি পানি নিয়ে রিজভির সামনে এসে দাঁড়াতেই সাবরিনা বললেন, পানি দিও না, পানির বদলে পেট্রোল বা কেরোসিন দাও। পানি দিলেই শরীর ভিজে যাবে, তখন ওর শরীরে সহজে আগুন ধরতে চাইবে না। সাইমন পানির বালতিটা সাইডে রেখে আগে থেকে নিয়ে আসা কেরোসিন ও পেট্রোলের 5 লিটার ট্যাঙ্কি দুটো থেকে অর্ধেক করে অন্য একটা বালতিতে ঢেলে দেয়। অতঃপর আবারও রিজভির সামনে দাঁড়িয়ে ওনার মুখের উপর সম্পূর্ণ বালতিতে থাকা সব কেরোসিন ও পেট্রোলগুলো ছুঁড়ে মারে। সেগুলোর প্রভাবে রিজভির গালে ও বুকে হালকাভাবে গেঁথে যাওয়া কাঁচের টুকরোগুলো শরীরের ভেতর আরও গভীরভাবে গেঁথে যায়। পর মুহূর্তেই রিজভির সেন্স ফিরতেই তিনি আহ আহ বলে যন্ত্রণায় কুঁকিয়ে ওঠেন। মাথায় গভীরভাবে আঘাত পায়, খুব শক্তি প্রয়োগ করেও 2 চোখ মেলে তাকাতে পারছেন না রিজভি। মাথা পুরোপুরিভাবে ঝিম ধরে আছে তার। রিজভি হালকাভাবে চোখ মেলে ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। সাইমন সাবরিনার কথা অনুযায়ী রিজভিকে সম্পূর্ণ সত্য ও তাদের করা বোকামি সম্পর্কে অবগত করে। রিজভি শুধু মুখ দিয়ে আহ আহ শব্দ উচ্চারণ করছে। বাঁধন থেকে নিজেকে মুক্ত করার মতো শক্তি ওনার শরীরে অবশিষ্ট নেই। পরক্ষণে সাইমন নিজের পকেট থেকে দেশলাই কাঠের বক্সটা বের করে সেখান থেকে একটা কাঠি নিয়ে বক্সের সাথে ঘষা দিয়ে আগুন জ্বালিয়ে তার রিজভির দিকে ছুঁড়ে মেরে দ্রুততার সাথে ওনার দুজনেই পেছনের দিকে পিছিয়ে আসে। একটা কাঠি যেন যথেষ্ট হলো রিজভির সর্বশরীরকে আগুন দ্বারা গ্রাস করানোর জন্য। রিজভি খুব বেশি সময় ছটফট করতে পারে না। মুহূর্তের মধ্যে ওর প্রাণ পাখি ও শরীর ত্যাগ করে অজানায় উড়ে যায়। আগুনের প্রভাবে রিজভিকে যে দড়িগুলো দিয়ে বেঁধেছিল সাইমন তা পুরোপুরিভাবে ছিঁড়ে যায়। রিজভির শরীর ধপ করে ছাদের মেঝেতে পড়ে যায়। দাউ দাউ করে আগুন জ্বলছে, পটপট করে শব্দ হচ্ছে। ছাছরা পোড়া কি সে বিশ্রী গন্ধ! সাবরিনা নিজের শাড়ির আঁচল দিয়ে আলতোভাবে নাক মুখ ঢেকে ফেলে। সাইমনও তার পকেট থেকে রুমাল বের করে নিজের নাক মুখ ঢেকে বলল, নিচে চলো, এখন বড় ভাই আর মাকে নিজেদের কাবুতে আনতে হবে। তারপর এখান থেকে বেরিয়ে নারায়ণগঞ্জ সেই ফ্যাক্টরিতে যেতে হবে যেখানে কুশল আমাদের ছেলেকে পুড়িয়ে মেরে ফেলেছিল। ওদের সবার চ্যাপ্টার ওই জায়গাতেই ক্লোজ করব আমরা। আমার কিচ্ছু বিশ্বস্ত গার্ডদের ডেকে নিয়েছি আমি সেখানে। এখন এই পুরো বিষয়টাকে হ্যান্ডেল করতে সুবিধা হবে। চলো। অতঃপর ওরা দুজনে ছাদ থেকে নিচে নেমে আসে। নিচে এসে রায়হানুলের রুমে দরজার সামনে দাঁড়ায়। পাশে এখনো সাগরিকা সেন্সলেস হয়ে পড়ে আছে। সাবরিনা সাগরিকার দিকে তাকিয়ে বললেন, এই সামান্য আঘাতে কি বুড়ি টপকে গেল নাকি গো? যাও চেক করে দেখো নিঃশ্বাস পড়ছে কিনা। আমি বড় ভাইয়ার রুমে এই তালাটা ভাঙার ব্যবস্থা করছি। সাবরিনা সাগরিকার মাথার পাশে বসে তার নাকের উপর হাত রেখে নিঃশ্বাস খুবই ধীর গতিতে পড়ছে চেক করলো। সাবরিনা বলল, টপকে যায়নি দেখছি এখনো, তবে খুব বেশি সময় বাকি নেই আপনার টপকানোর শ্রদ্ধেয় শাশুড়ি মা। কিছুক্ষণ পর সাইমন দরজার যে অংশে তালা ঝুলানো আছে সেই লোহার অংশটুকু গলানোর জন্য একটা গ্যাস জাতীয় কিছু নিয়ে আসে, যার তাপে লোহাটি গলে যেতে সক্ষম হবে। সাইমন লোহাটির উপর গ্যাসের তাপ প্রয়োগ করতে শুরু করে। বেশ কিছু সময় চেষ্টার পর তিনি লোহাটি গলিয়ে ফেলতে সক্ষম হয়। সঙ্গে সঙ্গে তালাটি লক অবস্থাতেই খুলে মেঝের উপর পড়ে যায়। অতঃপর সাবরিনা দরজার পাশে ছোট কাবার্ডের উপর থেকে কাচের ছোট সাইজের ফুলদানিটা উঠিয়ে সাইমনকে দেয়। সাইমন ফুলদানি হাতে নিয়ে দরজায় হাত দিয়ে হালকা চাপ প্রয়োগ করতেই দরজা খুলে যায়। সাইমন আর সাবরিনা রুমের ভেতর প্রবেশ করতে দেখেন রায়হানুল নামাজ পড়ছেন। সাইমন বাঁকা হেসে বললেন, নামাজে দাঁড়িয়ে তো আমাদের কাজ সহজ করে দিয়েছেন বড় ভাইজান। এত সহজে আপনাকে আজ আবারও কাবু করে ফেলতে পারবো ভাবিনি।
কথা বলে সময় নষ্ট না করে তাড়াতাড়ি এনাকে সেন্সলেস করার ব্যবস্থা করো। এনাদের দুজনকে নিয়ে এখান থেকে জলদি বেরিয়ে যেতে হবে আমাদের। সাইমন মাথা নাড়িয়ে আচ্ছাসূচক জবাব দিয়ে রায়হানুলের পিছে গিয়ে দাঁড়ায়। রায়হানুল যখন সেজদা দেওয়ার জন্য নিচেও হতে নিলেন, সেই সময় সাইমন তার হাতে থাকা ফুলদানিটা দিয়ে কিছুটা জোরে রায়হানুলের ঘাড়ের উপর বাড়ি দেন। রায়হানুল সঙ্গে সঙ্গে মুখ দিয়ে আল্লাহ শব্দ উচ্চারণ করে মেঝের উপর লুটিয়ে পড়ে দুচোখ বুঝে ফেলেন। অতঃপর সাইমন আর সাবরিনা দুজন মিলে রায়হানুল আর সাগরিকাকে টেনে হিঁচড়ে বাড়ির বাইরে দাঁড় করানো নিজেদের গাড়ির কাছে আনেন। পরক্ষণে গাড়ির পেছনে দরজা খুলে সিটের ওপর সাগরিকাকে শুয়ে দেন আর গাড়ির ডিকিতে রায়হানুলকে শুয়ে দেন। অতঃপর সাইমন ড্রাইভিং সিটে বসেন আর সাবরিনা তার পাশের সিটে। সাইমন গাড়ি স্টার্ট করে চৌধুরী মেনশনের মেইন গেট দিয়ে বাইরে বেরিয়ে যান। ওনারা বেরিয়ে যাওয়ার মিনিট 10 পর কুশলও গাড়ি নিয়ে মেন গেট পেরিয়ে বাড়ির ভেতর প্রবেশ করেন। পরক্ষণে গাড়ি থামাতেই ওরা সকলে দ্রুততার সাথে গাড়ি থেকে নামে। সে সময় পোড়া গন্ধ নাকে আসে বাঁচতেই ওদের সকলের বুকের ভেতরটা যেন ধক করে ওঠে। সন্ধ্যা মাথা তুলে ছাদের দিকে লক্ষ্য করতেই ধোঁয়া উঠতে দেখতে পেয়ে কিছুটা ভীত হয়ে পড়লেন। এই তো ধোঁয়া উঠছে, ছাদেই কিছু পড়ছে মনে হয়, তাই পোড়া গন্ধ পাওয়া যাচ্ছে। সন্ধ্যার এরূপ কথা শুনে সকলে ছাদের দিকে লক্ষ্য করে আর ওরাও সেই ধোঁয়া উঠতে দেখতে পায়। পরক্ষণে ওরা সকলেই দৌড়ের সাথে বাড়ির ভেতর প্রবেশ করে। ড্রয়িং প্লেসে এসে দাঁড়াতে রায়হানুলের রুমের দরজা খোলা ও দরজা থেকে কিছুটা দূরে মেঝের উপর রক্ত লেগে থাকতে দেখে পায় ওরা সকলেই। তরুণীমা সামনে তাকাতে কামিনীর রুমের দরজার সামনে অনেকগুলো জায়গা জুড়ে রক্ত আর ভাঙা কাচের টুকরা পড়ে থাকতে দেখতে পায়। কুশল দ্রুত পায়ে রায়হানুলের রুমের ভেতর প্রবেশ করতে দেখে পুরো রুম ফাঁকা। কুশল এক হাত দিয়ে নিজের সম্পূর্ণ মুখ মুছে নিয়ে ধাপ করে বিছানার উপর বসে পড়ে। সেই সময় তরুণীমাও রায়হানুলের রুমের ভেতর প্রবেশ করে রুমের চারপাশ চোখ বুলিয়ে নিয়ে কুশলের পাশে গিয়ে বসে বলল, কুশল আপনি ঠিক আছেন? আমরা দেরি করে ফেলেছি তরুণীমা, ওরা বাবা আর দাদিমাকে নিয়ে চলে গিয়েছে। আপনি ভেঙে পড়বেন না কুশল, আমাদের সবার শক্তি আপনি। আল্লাহর উপর ভরসা রাখুন, শত্রুরা এবার আর জিততে পারবে না, শত্রুদের পতন এবার নিশ্চয়ই হবে। নীলাদ্র রায়হানুলের রুম থেকে বের হয়। সন্ধ্যা রায়হানুলের দরজার পাশে দাঁড়িয়েছিল। নীলাদ্র কামিনীর রুমের দিকে এগোয়। কামিনীর রুমের দরজার সামনে জমাট বেঁধে থাকা রক্তগুলো দেখতে পেয়ে রুমের ভেতর প্রবেশ করতেই কামিনী চেয়ারের সাথে বাঁধা অবস্থায় চামড়া গোস্ত গলে পড়ে যাওয়া বিভৎস অবস্থা দেখে নীলাদ্র চোখ মুখ কুঁচকে ফেলে। পর মুহূর্তে রুম থেকে বেরিয়ে ছাদের উদ্দেশ্যে হাঁটা ধরে। কিছুক্ষণ পর ছাদে প্রবেশ করতে নীলাদ্র ছাদের একপাশের কার্নিশে কারো পুড়তে থাকা লাশ দেখতে পায়। কামিনীর এরূপ পরিণতি দেখে নীলাদ্র আন্দাজ করে লাশ হয়তো রিজবি, আর এই কাজগুলো সাইমন আর সাবরিনা ছাড়া দ্বিতীয় কারও হতে পারে না। অতঃপর নীলাদ্র ছাদ থেকে নিচে নেমে আসে। কুশল, তরুণীমা আর সন্ধ্যা ড্রয়িং রুমের সোফায় বসে আছে। নীলাদ্র ওদের কাছে এসে কামিনী আর আন্দাজ করা রিজবি লাশের কথা ওদের জানায়। নীলাদ্র চিন্তিত স্বরে বলল, বাবা আর দাদিমা ওই অমানুষগুলোর কবজায় বন্দি, তাদের জীবন ঝুঁকির মাঝে। এখন আমাদের করণীয় কি কুশল? কুশল দুহাতে নিজের মাথায় দুপাশ চেপে ধরে দৃষ্টি মেঝের উপর স্থির করে রেখেছে। নীলাদ্রের কথার কোনো প্রত্যুত্তর সে করছে না। সন্ধ্যা নীরবে নিজের দু চোখ দিয়ে নোনা জল বিসর্জন করছে। কি হবে, পরিস্থিতি কোথায় থেকে কেমন মন নেবে তা ভেবে কুল কিনারা পাচ্ছে না সে। নীলাদ্র এক হাতে সন্ধ্যাকে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে ওকে শান্ত করার চেষ্টা করে। বেশ কিছু সময় পর টি টেবিলের উপর রাখা কুশল এর ফোনটা বেজে ওঠে। সকলে ফোনের দিকে লক্ষ্য করে। স্ক্রিনে জলজল করে ভাসছে সাইমনের নাম ও নাম্বার। কুশল শান্ত স্বরে বলল, এই কলের অপেক্ষাতেই ছিলাম এত সময়। কুশল ফোনটা হাতে নিয়ে কল রিসিভ করে লাউড স্পিকার অন করে। ফোনের উপাস থেকে সাইমনের বিৎকুটে হাসির শব্দ ভেসে আসছে। কুশল সহ বাকিরা শান্ত নিশ্চুপ। সাইমন ওর হাসি থামিয়ে বললেন, রৌনক, আজমাইন, কুশল চৌধুরী এত সুন্দর গোছালো যে নিখুঁত খেলা এইভাবে ভেঙে গেল। ইস, কি আফসোস, কি আফসোস। আগামীকাল সকালে প্রথম আলো থেকে শুরু করে নামি দামি খবরের কাগজে প্রথম পাতায় বড় বড় অক্ষরে লেখা থাকবে চৌধুরী পরিবারের দুইজন সিনিয়র সদস্য মিস্টার রাহানুল চৌধুরী ও তার মা মিসেস সাগরিকা চৌধুরী সহ মিস্টার রৌনক, আজমাইন, কুশল চৌধুরী, তার স্ত্রী মিসেস তরুণীমা চৌধুরী, ননদ মিসেস সন্ধ্যা তালুকদার, ননদাই মিস্টার সৌহার্দ্য তালুকদারের নৃশংস মৃত্যু ঘটেছে। মিস্টার সাইমন চৌধুরী ও মিসেস সাবরিনা চৌধুরী তাদের সকলেরকেই আকাঙ্ক্ষিক মৃত্যুর কারণে গভীরভাবে শোকাহত। তাদের সকলের এই অকাঙ্ক্ষিক মৃত্যুর আসল কারণ কি তা জানা যায়নি। এ বলে সাইমন আবারও বিৎকুটের স্বরে হাসতে শুরু করলেন। কুশলের রাগ, কপালের রাগগুলো হালকা ফুলে উঠেছে।
বাম হাত বেশ শক্তভাবে মুষ্টিবদ্ধ করে রেখেছে সে। নীলাদ্র অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছে। কুশল নিজের রাগকেই নিয়ন্ত্রণ করে শান্ত স্বরে বলল, খবর কাগজের হেডলাইন হতে কোথায় আসতে হবে সেটা তো বলুন মিস্টার সাইমন চৌধুরী। কুশলের শান্ত স্বরে এরূপ কথা শুনে সাইমনের হাসি মুহূর্তের মধ্যে হাওয়ায় মিলিয়ে যায়। কুশলের কণ্ঠ এখনো বরাবরের মতো শান্ত দেখে সাইমনের মনে চিন্তা ও ভয় কাজ করতে শুরু করে। সাইমন নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, চালাকি করার চেষ্টা করো না কুশল। তোমার বাবা আর দাদিমা যে আমার জিম্মায় সেটা তো বুঝতেই পারছো। তোমার একটা হুঁশিয়ারি কিন্তু তাদের মৃত্যুর ঘণ্টি বাজিয়ে দিবে। ঠিকানাটা বলুন। সাইমন আর কথা না বাড়িয়ে বলে দেয় তারা নারায়ণগঞ্জের ফ্যাক্টরিতে আছে। কুশল তো শোনা মাত্র নিজ থেকে কল কেটে দেয়। কুশলের এরূপ কাজে সাইমনের চেহারায় হয়রানির ছাপ জলজল করে ফুটে ওঠে। এদিকে নারায়ণগঞ্জের ফ্যাক্টরি যে রুম থেকে কনকের ঝলসে যাওয়া বিভৎস লাশ উদ্ধার করেছিল সাইমন, সেই রুমের মাঝ বরাবর মেঝের উপর পাশাপাশি দুটো খুঁটির সাথে রায়হানুল আর সাগরিকাকে বেঁধে রাখার ব্যবস্থা করেছে সাইমন। দুজনের গলায় দুটো দড়িও বাঁধা আছে, ফাঁসির আসামিদের মতো। ওদের সামনাসামনি কিছুটা দূরে চেয়ারের সাথে পিঠ থেকে পায়ের উপর পা তুলে বসে আছে সাবরিনা। সেই সময় সাইমন রাগ নিয়ে সাবরিনার পাশে চেয়ার টেনে ধপ করে বসে পড়েন। সাবরিনা এক ধ্যানে রায়হানুল তার সাগরিকাকে পর্যবেক্ষণ করছিলেন। আকস্মিক সাইমনের এমন কাজে তিনি কিছুটা ভড়কে যান। সাবরিনা সাইমনের দিকে প্রশ্নসূচক দৃষ্টি নিয়ে তাকিয়ে বললেন, কি গো, কি হলো আবার তোমার? এত হাইপার হয়ে গেলে কেন মুহূর্তের ভিতরে? কুশলের মতিগতি আমার কাছে মোটেও সুবিধার ঠেকছে না। ওর জন্মদাতা পিতা দাদিমা আমাদের জিম্মায়, এটা জানার পরেও ও শান্ত থাকতে পারে কি? এই বিষয়টা আমাকে হয়রান করে তুলছে। এই সামান্য কারণে এত হাইপার হয়ে উঠবে তুমি? আজব ব্যাপার। কুশল যে সব সময় শান্ত থেকে শান্ত মস্তিষ্ক নিয়ে চিন্তা ভাবনা করে, প্রতিটি পদক্ষেপ গ্রহণ করে, এটা আমরা বহু বছর আগে থেকেই দেখে আসছি। কিন্তু এবার ও চিন্তা ভাবনা কোনো কাজে দিবে না। আগে ওদের সবাইকে এখানে আসতে তো দাও, তারপর ওর চোখের সামনে ওর স্ত্রীকে করুণভাবে মারবো, যেভাবে 20 বছর আগে ওর বাবার সামনে ওর মাকে মেরে ফেলেছিলাম, ঠিক সেইভাবেই। পুনরাবৃত্তি বলতে তো একটা বিষয় আছে। নিজের স্ত্রীকে নিজের চোখের সামনে মারা যেতে দেখার পর যখন একে একে নিজের বোন জামাই, বাবা, দাদিকেও মরতে দেখবে, তখন ওর সব দম আপনা আপনিই ফুস হয়ে যাবে। তখন আমাদের প্রতিশোধ নেওয়ার বিষয়টা আরো মজাদার হয়ে উঠবে। সব শেষে কুশলকে মেরে ফেলে পুরো চ্যাপ্টারই ক্লোজ করে ফেলবো। সাবরিনার এমন কথায় সাইমনের রাগ অনেকটা পড়ে যায়। চৌধুরী মেনশনের ড্রয়িং রুমের সোফায় বসে কুশল ও দৃষ্টি মেঝের উপর স্থির করে হাতে থাকা ফোনটা হাতে দিয়ে ঘোরাতে থাকে। কান্না করে বর্তমানে সন্ধ্যার অবস্থা নাজেহাল। নীলাদ্রের পাশাপাশি তরুণীমাও সন্ধ্যাকে শান্ত করার চেষ্টা করছে। কিছুক্ষণ পর কুশল ওর ফোন থেকে কাউকে একটা লম্বা মেসেজ সেন্ড করে। মেসেজটির সঙ্গে সঙ্গেই ডেলিভারি হয়ে যায়। পরক্ষণে ওপাশ থেকে আসা রিপ্লাইটা দেখা মাত্র কুশলের ঠোঁটে হালকা হাসির রেখা স্পষ্ট হয়। কুশল ওদের উদ্দেশ্য করে বলল, এবার আমাদের উঠতে হবে। সন্ধ্যা আর তরুণীমা, তোমরা এখানে নিরাপদ নও। ফ্যাক্টরিতে যাওয়ার পথে তোমাদের দুজনকে তাহিরদের বাসায় নামিয়ে দিব। তোমরা দুজন পুরো সময় ওখানেই থাকবে। ওখান থেকেও ভুলেও বেড়ানোর কথা চিন্তা করবে না। আমি আর নীলাদ্র শুধু ফ্যাক্টরিতে যাব, আর পুরো বিষয়টা আমরাই হ্যান্ডেল করে নিতে পারবো। না, এ হয় না। আপনি আর নীলাদ্র ভাইয়া একলা ওই শয়তানদের কাছে যেতে পারেন না। আমি আর সন্ধ্যাও যাব আপনাদের সাথে। পাগলামো বন্ধ করো তরুণীমা। এমনিতেই বাবা আর দাদিমাকে ওনারা নিজেদের জিম্মায় বন্দি করে রেখেছেন। এর ভিতর তোমাদের দুজনকে ওখানে নিয়ে যাওয়া মানে চরম বোকামি করা হবে। শত্রু পক্ষদের সামনে আমাদের হাঁটু ভেঙে যেতে খুব বেশি সময় লাগবে না। তখন তোমাদের জীবন ঝুঁকির মাঝে ফেলতে পারি না আমরা। আপনার মাঝেই আমার জীবন বিদ্যমান আছে কুশল। আমাদের ওখানে রেখে আপনারা চলে গেলে আপনাদের সাথে যে আমাদের জীবনও নিয়ে চলে যাবেন। শুধু আমাদের শরীরটাই ওখানে পড়ে থাকবে। জীবনসঙ্গী তো তাকেই বলে যে তার সঙ্গীর ভালো খারাপ সব ধরনের পরিস্থিতিতে তার পাশে ছায়ার মতো হয়ে থাকবে। নিয়ে যান না আমাদের আপনাদের সাথে। বাঁচলে একসাথে বাঁচবো, আর মারা যাওয়া যদি নিয়তিতে আল্লাহ লিখে রাখেন তবে একসাথেই মারা যাব। তবু একে অপরের থেকে আলাদা হয়ে জীবন্ত লাশের মতো বাঁচতে পারবো না। ঠিক আছে, যাবে তোমরা আমাদের সাথে। সন্ধ্যায় কান্না এখন পুরোপুরিভাবে থেমে গিয়েছে। অতঃপর ওরা চারজন চৌধুরী মেনশন থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে নারায়ণগঞ্জের সেই ফ্যাক্টরিতে যাওয়ার উদ্দেশ্যে।
বেশ কিছু সময় ধরে ড্রাইভিংয়ের পর অবশেষে কুশল ওদের নিয়ে নারায়ণগঞ্জের ফ্যাক্টরিতে পৌঁছায়। ফ্যাক্টরির সামনে গাড়ি ব্রেক করা মাত্র 6-7 জন গার্লস বন্দুক হাতে গাড়ির কাছে এগিয়ে আসে। কুশল ওদের সকলকে অভয় দিয়ে শান্ত করে বলল, শান্তভাবে গাড়ি থেকে নামো সবাই। কুশলের কথা অনুযায়ী একে একে ওরা 3 জন গাড়ি থেকে নামা মাত্র গার্লসরা সঙ্গে সঙ্গে ওদের দুহাত কোমরের উপর দিয়ে দড়ি দিয়ে বেঁধে ফেলে। কুশল গাড়ি থেকে নামলে একই কাজ ওর সাথে করে গাছরা। কুশল নিজের চারপাশ একবার চোখ বুলিয়ে নেয়। ফ্যাক্টরির আনাচে কানাচে বন্দুক হাতে আরও 10 জনের বেশি গার্লসরা দাঁড়িয়ে আছে। কুশলের ঠোঁটে শুকনো হাসির হালকা রেখা বিদ্যমান। গার্লসরা ওদের 4 জনকে নিয়ে ফ্যাক্টরির মূল দরজা দিয়ে ভেতরে সেই রুমের দিকে নিয়ে যেতে শুরু করে যেখানে রায়হানুল সাগরিকাকে বেঁধে রেখেছে সাইমন আর সাবরিনা। ফ্যাক্টরি থেকে কিছুটা দূরে গাড়ি দাঁড় করিয়ে ভেতরে বসে আছে তাহির আর হুমায়রা। হুমায়রার পরনে গ্রামীণ সহজ সরল মেয়েদের মতো অত্যন্ত সস্তা মূল্যে বেশ পুরনো কয়েক জায়গায় তালি লাগানো বাঙালি পদ্ধতিতে সবুজ পাড়ের লাল শাড়ি রয়েছে। আর তাহিরের শরীরে একটা পুরনো লুঙ্গি আর তালি লাগানো ফসফসে রঙের ফতুয়া পরা রয়েছে। ওদের দুজনে চোখে মুখে ক্লান্তির ছাপ ফুটিয়ে তোলার জন্য জায়গায় জায়গায় খুব হালকা করে কালি লাগানো রয়েছে, যেন ওদের প্রথমবার দেখার পর যে কেউ বিশ্বাস করে নেয় যে তারা অত্যন্ত গরিব। গাড়ি স্টিয়ারিং পাশে থাকা খালি জায়গায় ল্যাপটপ বসিয়ে রেখেছে তাহির, আর ওদের দুজনের দৃষ্টি ল্যাপটপের পর্দার উপরে স্থির হয়ে আছে, যেখানে ওরা কুশলদের গাড়ি থেকে নামার পর থেকে ফ্যাক্টরির ভেতরে যাওয়ার পর পর্যন্ত পুরো বিষয়টা দেখতে পেয়েছে। তাহির আর হুমায়রার উপস্থিতি, হুমায়রার এমন বেশ ধারণ কুশলের পরিকল্পনার একটা অংশ মাত্র। হুমায়রা রাগী স্বরে বলল, এই শয়তান অমানুষগুলোর নিষ্ঠুর থেকে নিষ্ঠুর পরিণতি নিজ চোখে দেখার জন্য আমার ধৈর্য আর কুলাচ্ছে না তাহির। ইচ্ছে করছে এক্ষুনি 2টা রিভলভার 2 হাতে নিয়ে ওখানে গিয়ে রিভলভারে থাকা প্রত্যেকটা গুলি ওদের গায়ে ঢুকিয়ে দিতে, একদম ফুটো তৈরি করে দিই, যেন ওদের অবস্থা দেখে যে কোনো মানুষ ভয়ে শিউরে ওঠে। এমন ইচ্ছে তো আমারও করছে হিমু, কিন্তু এই মুহূর্তে আমরা এমন কিছু করতে পারবো না। কুশল ভাই আর ওর পরিবারের সবাই এখন শয়তানদের জিম্মায় বন্দি আছে, আর পুরো ফ্যাক্টরি জুড়ে অগণিত গার্ডরা বন্দুক হাতে পাহারা দিচ্ছে। আমরা মাত্র 2 জন এভাবে গিয়ে ওদের সাথে লড়াইয়ে পেরে উঠবো না। তাই কুশল ভাই আমাদের যেমনটা বলে দিয়েছে আমরা ঠিক তেমনটাই করব। এই কঠিন সময়ে শারীরিক শক্তির থেকে আমাদের বুদ্ধির শক্তিকে কাজে লাগানো জরুরি। অপেক্ষা করো আর কিছু সময়। কুশল ভাইয়ের ইশারায় পা মাত্র আমরা আমাদের কাজ শুরু করব। ইনশাআল্লাহ আমরা অবশ্যই সফল হব। ইনশাআল্লাহ। গাছরা কুশল, তরু, সন্ধ্যা, নীলাদ্রকে নিয়ে সাইমন সাবরিনার দিকে কিছুটা দূরে এনে দাঁড় করায়। ওদের দেখা মাত্র সাইমন আর সাবরিনা চেয়ার ছেড়ে উঠে ওদের সামনে এসে দাঁড়ায়। সন্ধ্যা নিজের সামনে বাবা দাদিমাকে বেহুশ ও বাধা অবস্থা দেখে অশান্ত হয়ে উঠল। অমানুষের দল, অমানুষ। সাইমন নিজের জন্মদায়িনী বৃদ্ধা মাকে পর্যন্ত নিজের অমানবিক আচরণ থেকে বাদ রাখিসনি তুই। তোর মতো অমানুষকে 20 বছর ধরে বাবা বলে ডেকে এসেছিলাম আমি। নিজের প্রতি চরম ঘৃণা কাজ করছে আমার। থুতু ফেলি তোদের মুখের উপরে। থু। সন্ধ্যার থুতু সরাসরি সাইমনের মুখের উপর গিয়ে পড়ে। সাইমন সঙ্গে সঙ্গে চরম বিরক্তিতে নিজের চোখ মুখ কুঁচকে ফেলেন। সন্ধ্যার এরূপ কাজে সাবরিনা যেন রাগে ফেটে পড়ে। হনহনিয়ে সন্ধ্যার মুখে মুখে দাঁড়িয়ে সজোরে ওর ডান গালে একবার থাপ্পড় প্রয়োগ করেন তিনি। সঙ্গে সঙ্গে সন্ধ্যা দাঁড়ানো অবস্থা থেকে মেঝের উপর ছিটকে পড়ে গিয়ে ব্যথায় মুখ দিয়ে আর শব্দ উচ্চারণ করে আর্তনাদ করে ওঠে। নীলাদ্রু নিজের রাগকে সংযত রাখতে ব্যর্থ হয়। দ্রুত কদমে ওদের দিকে অগ্রসর হতে দিলে 2 জন গার্ডস এসে নীলাদ্রকে আটকে নিয়ে ওর 2 হাঁটুর পেছনে পাশে পা দিয়ে লাথি প্রয়োগ করে। সঙ্গে সঙ্গে নীলাদ্র হাঁটু ভেঙে সেখানে মেঝের উপর বসে পড়ে। কুশল মেঝের উপর দৃষ্টি স্থির রেখে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে মাত্র। প্রতিবাদ করার সঠিক সময় এখনো আসেনি। তরুণীমা কুশলের দিকে তাকিয়ে থেকে নীরবে 2 চোখ দিয়ে নোনা জল বিসর্জন দিচ্ছে। কুশল এখনো কেন নীরব হয়ে আছে, কেনই বা কিছু করছে না তা সে বুঝে উঠতে পারছে না। নীলাদ্র চিৎকার করে বলল, তোদের দুজনের পতন আজ নিশ্চিত ঘটবে। জাহান নামের লেলিহান শিখায় জ্বলে পুড়ে খাক হয়ে যাওয়ার জন্য নিজেদের শারীরিক ও মানসিকভাবে তৈরি করে নে তোরা, অমানুষের দল। নীলাদ্রের মুখে এরূপ কথা শুনে সাইমন রাগ নিয়ে ওর মুখোমুখি দাঁড়িয়ে ওর নাক বরাবর পরপর 2টি ঘুষি প্রয়োগ করে হিস হেসে বললেন, কুশল আর সন্ধ্যার জন্মদানে
মাকে আমরা মেরে ফেললাম, তাই আমাদের ওপর ওর ক্ষোভ থাকা স্বাভাবিক। কিন্তু তোর এতে ক্ষোভ কিসের আমাদের প্রতি? 2 দিন হলো তো এদের সাথে পরিচয় হয়েছে তোর, তারপর সন্ধ্যার সাথে বিবাহ আবদ্ধ হলে বউয়ের মায়ের করুণ মৃত্যুর জন্যই কি তোর ভেতরে এই ক্ষোভের সৃষ্টি হয়েছে? নীলাদ্রের নাক থেকে রক্ত ঝরতে শুরু করেছে। নীলাদ্র ওর হাতের বাম পাশে থুতু ফেলে হাসতে হাসতে বলল, ওদের সাথে আমার 2 দিনের পরিচয় নয় মিস্টার সাইমন চৌধুরী। নতুন রূপে নতুন পরিচয়ে তোদের সামনে হাজির হয়েছি জন্য তোরা আমাকে চিনতে পারিসনি। কে তুই? নীলাদ্র আহমেদ, যে তোদের সব সত্য জেনে যাওয়ায় কয়েক মাস আগেই তাকে মেরে ফেলতে চেয়েছিলি, অ্যাক্সিডেন্ট করিয়ে যার চেহারা থেতলে দিতে চেয়েছিলি তোরা। কথায় আছে, রাখে আল্লাহ মারেকে। আজ এই বাক্যটার অর্থ খুব ভালোভাবে বুঝতে পারছিস নিশ্চয়ই তোরা। আমার আল্লাহ আমায় বাঁচিয়েছেন। ওচিলা হিসেবে সেদিন সঠিক সময়ে কুশলকে তিনি আমার কাছে পাঠিয়েছিলেন, আর তারই বদৌলতে আজ আমি জীবিত আছি, নতুন চেহারা, নতুন পরিচয় নিয়ে। সাবরিনা সাইমন ইতিমধ্যেই অবাকের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে যেন। তাহির আর হুমায়রা একদৃষ্টিতে ল্যাপটপ স্ক্রিনে তাকিয়ে আছে। সে সময় কুশল শব্দ করে একবার নিঃশ্বাস ফেলে। এতেই তাহির আর হুমায়রার কৌশলের ইশারা বুঝতে পারে। পরক্ষণে ওরা দুজনে গাড়ি থেকে নেমে গাড়ির পেছন দরজা খুলে সেখান থেকে দুটো আলাদা আলাদা বেতের তৈরি মাঝারি আকারের ঝুড়ি বের করে। একটা ঝুড়িতে ছোট সাইজের বোতলে জুস রাখা আছে, আরেকটা ঝুড়িতে কলা, পেয়ারা, কুল, বড় থেকে শুরু করে আরও বিভিন্ন ফলমূল রাখা আছে। হুমায়রা জুসের ঝুড়িটা নিজের কোমরের সাথে ঠেকিয়ে নেয়, আর তাহির ফলের ঝুড়িটা নিজের মাথায় তুলে নেয়। অতপর ওরা দুজনেই একসাথে ফ্যাক্টরির দিকে অগ্রসর হতে শুরু করে। ফ্যাক্টরির একেবারে কাছাকাছি এসে দাঁড়িয়ে হুমায়রা, এই গরমে শীতল পানীয় দ্বারা গলা ভেজাতে বাড়িতে স্বাস্থ্যকর পদ্ধতিতে তৈরি ফলের রস খাবেন কে? বলে হাত ছাড়ে। আর তাহির, এছাড়াও ভেজাল মুক্ত টাটকা ফলমূল খাবে কে? বলে হাত ছাড়তে শুরু করে। ফ্যাক্টরির বাইরের অংশে পাহারা নিয়োজিত থাকা গার্ডসরা ওদের হাঁক শুনে একে অপরের সাথে আলোচনা করতে শুরু করে। প্রথম গার্ডস বাকি গার্ডসদের উদ্দেশ্যে করে বললেন, দুপুর পেরিয়ে বিকেল হতে চলল। খোলা আকাশের নিচে লম্বা সময় ধরে এক স্থানে দাঁড়িয়ে থাকতে থাকতে ভীষণ পানি তেষ্টা ও ক্ষুধা বোধ হচ্ছে আমার। তোমাদের কারোর কি তেমন বোধ হচ্ছে না ভাইয়েরা? দ্বিতীয় গার্ডস প্রথম গার্ডসের কথায় সায় প্রদান করে বললেন, হ্যাঁ ভাই, ক্ষুধা ও পানি তেষ্টা তো সমান তালে আমারও পেয়েছে। এখানে আসার পথে তো দেখলাম এখান থেকে অনেকটা দূরে বিভিন্ন খাবার ও পানীয়ের দোকান রয়েছে, কিন্তু এই মুহূর্তে আমরা যে কাজে আছি সেই কাজ ফেলে তো সেখানে খাওয়ার জন্য যেতে পারি না। বস আমাদের খামখেয়ালি পড়ার কথা জানতে পারলে জীবিত রাখবেন না কাউকে। ঠিক বলেছ তুমি। অনেক সময় ধরেই গেটের বাইরে থেকে একজন পুরুষ ও একজন মহিলার কণ্ঠ ভেসে আসছে, শুনতে পাচ্ছি। তারা ফলের রস ও বিভিন্ন ফলমূল বিক্রির কথা বলছেন। আমিও শুনতে পাচ্ছি। একটা কাজ করলে ভালো হয় না? কি কাজ করার কথা বলছো তুমি ভাই? আমরা ওই পুরুষ আর মহিলা থেকে তাদের আনার যাবতীয় জুস ও ফলমূল নিয়ে এখান থেকেই আমাদের ক্ষুধা নিবারণ করতে পারি। আমিও তেমনটাই চিন্তা করছিলাম। এতে আমাদের সবার ক্ষুধাও নিবারণ হবে, আর দায়িত্বতেও কোনো খামখেয়ালিপনা খুঁজে পাবেন না বস। কিন্তু আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নেই। ওদের থেকে খাবার আর পানীয় আমরা নিব কি করে ভাই? আমাদের সবার হাতে এত এত বন্দুকগুলো আছে কি করতে? এগুলো দেখে ভয় দেখালেই সুরসুর করে সব খাবার পানীয় আমাদের হাতে তুলে দিবে ওরা। গরিবদের নিজেদের জীবনের প্রতি প্রচুর মায়া, বুঝলে ভাই? গার্ডসের এরূপ কথায় উচিত সকলে সশব্দে হেসে উঠলেন। পরক্ষণে হাসি থামিয়ে দুজন গার্ড গেটের সামনে এসে দাঁড়িয়ে তাহির আর হুমায়রাকে ডাকে। কিছুটা দূরে পেছন ফিরে দাঁড়িয়ে আছে তাহির আর হুমায়রা দুজনেই। গার্ডসের ডাক শোনা মাত্রই ওদের দুজনের ঠোঁটে হাসির রেখা স্পষ্ট হয়। নিজেদের সামলে নিয়ে ওরা দুজনেই গেটের কাছে ও গার্ডস দুজনের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। তাহির বোকা বোকা স্বরে বলল, জি সাহেব, আমাগর ডাক দিলেন আপনি? ফল আর জুস কি কিনা লইবেন আমাগর থাইকা? হ্যাঁ নিব। এখানে কয়েকজনের জন্য জুস আর ফল রাখা আছে। শুনি সাহেব, একেবারে 20খানা শিশি আছে এইখানে। অনায়াসে 20 জন মানুষ আপনার তৃপ্তির সাথে খাইতে পারবেন।
আচ্ছা, এই সবগুলোই লাগবে আমাদের। এখানে ভিতরে মাটির ওপর রাখো ঝুড়ি দুটো। তাহির আর হুমায়রা হাসি মুখে গেট দিয়ে ভেতরে প্রবেশ করে মাটির উপর ঝুড়ি দুটো রেখে দিয়ে আবারও গেটের দাঁড়িয়ে এসে দাঁড়িয়ে পড়ে। একজন গার্ডস ওদের এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন তোমরা এখানে? যাও এখান থেকে। সাহেব, আমাগর জিনিস লইলেন কিন্তু টাকা তো দিলেন না। তাহিরের এরূপ কথায় গার্ডসরা সশব্দে হেসে উঠলেন। পরক্ষণে হাসি থামিয়ে নিজের হাতে থাকা বন্দুকগুলো ওদের দুজনের দিকে তাক করে বললেন, এই যে বড় বড় বন্দুকগুলো এখন তোমাদের দিকে তাক করা অবস্থায় দেখতে পাচ্ছ, এইগুলো থেকে মাত্র 2টো বুলেট বের করব আমরা। সেই 2টো বুলেটই যথেষ্ট হবে তোমাদের দুজনের নিঃশ্বাস আজীবনের জন্য বন্ধ করে ফেলতে। তাই যদি জীবনের প্রতি বিন্দুমাত্র মায়া দয়া থাকে তাহলে তোমাদের এই মুহূর্তে দুজনকে স্থান ত্যাগ করতে হবে। তাহির আর হুমায়রা নিজেদের চেহারা মিথ্যে ভয় আর অসহায়ত্বের ছাপ ফুটিয়ে দ্রুত পায়ে স্থান ত্যাগ করে আবারও নিজেদের গাড়িতে এসে বসে পড়ে। হুমায়রা গাড়ির সিটের সাথে হেলান দিয়ে হাসতে হাসতে বলল, খা খা, সবগুলো জন্মের মতো খেয়ে নে। খুব বেশি সময় লাগবে না তোদের সবার শরীর পুরোপুরিভাবে নিস্তেজ হয়ে পড়তে। হুমায়রার এরূপ কথায় তাহিরও হাসি দেয়। গাছরা সবাই একে একে জুস ও ফল নিয়ে খেতে শুরু করে। বেঁচে যাওয়া আরও জুসের বোতল ও ফলমূলগুলো ফ্যাক্টরির ভেতর পাহারায় নিয়োজিত থাকা গার্ডদের পাঠিয়ে দেয় ওরা। তারাও তৃপ্তির সাথে জুস ও ফল খেতে শুরু করে। সাইমন ওদের থেকে কিছুটা দূরে একটা চেয়ার টেনে সেখানে বসতে বসতে বললেন, মানতে হবে কই মাছের প্রান্তর। কত আগে থেকেই কি নিখুঁত পরিকল্পনা অনুযায়ী চলছিস তোরা সবাই। আমরা তো রীতিমতো অবাক হয়ে পড়ছি না। তবে ভালোই করলি আজ নিজের আসল পরিচয়টা আমাদের জানিয়ে দিয়ে, নয়তো তোকে মারতে আমাদের কিঞ্চিত পরিমাণ হলেও মায়া কাজ করত। এখন আর সেসব কিছুই কাজ করবে না। শুভ কাজে কেন এত দেরি করছো তুমি বলো তো? যত তাড়াতাড়ি এদের সব অর্ডার চ্যাপ্টার ক্লোজ করে এখান থেকে বেরোনো যায় ততই ভালো হয়। এখানে থাকার কারণে আমার ভীষণ দম বন্ধ করা অনুভূতি হচ্ছে। এখানে তো ওরা আমার ছেলেকে জ্বলিয়ে মেরে ফেলেছিল, তাই আমি এখানে আর বেশি সময় থাকতে চাই না। সেই একই অনুভূতি তো আমারও হচ্ছে। তাই আর কোনো দেরি নয়। গার্ড মিস্টার রওনক আজমাইন চৌধুরী কুশলের প্রিয়তমা স্ত্রীকে রেখে বাকি 3জনকে আলাদা আলাদা 3টে খুঁটিতে বেঁধে ফেলার ব্যবস্থা করো দ্রুত। নীলাদ্র, সন্ধ্যা আর তরুণিমা কুশলের দিকে তাকায়। কুশল ঘাড় ভাগিয়ে ওদের দিকে তাকিয়ে ইশারা শান্ত থাকতে বলে। কুশলের ইশারা ওরা বুঝতে পেরে ওর কথা মেনে নিয়ে শান্ত থাকে। গাছরা সাইমনের কথা অনুযায়ী কুশল নীলাদ্র সন্ধ্যাকে ধরে রায়হানুল আর সাগরিকার হাতের বাম পাশের শাড়িতে আলাদা আলাদা 3টে খুঁটির সাথে বাঁধতে শুরু করে। সাইমন চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে রায়হানুলের সামনে এসে দাঁড়িয়ে পাশে রাখা পানির ছোট বালতিটা উঠে তার মুখের ওপর ছুঁড়ে মারে। পানির ঝটকা পেয়ে সঙ্গে সঙ্গে রায়হানুলের সেন্স ফিরে আসে। একই কাজ সাইমন নিজের মা সাগরিকার সাথে করেন, আর এতে তারও সেন্স ফিরে আসে। দুজনেই চোখ মেলে তাকায়। সাইমন ওদের সামনে থেকে সরে আসতে আসতে বললেন, 20 বছর আগে রাহানুল চৌধুরী তার প্রিয়তমা নির্দোষ স্ত্রীকে আমার হাতে করুণভাবে মরতে দেখেছিল, আর হৃদয় খান হওয়ার যন্ত্রণায় ছটফট করছিল। আজ আবারও সেই একই জিনিসের পুনরাবৃত্তি ঘটবে, আর রাহানুল চৌধুরী একমাত্র ছেলে তার প্রিয়তমা স্ত্রীকে একইভাবে করুণ যন্ত্রণা সহ্য করে মারা যেতে দেখবে। আজও কেউ কিছু করতে পারবে না। বাবার মতো ছেলেকেও আজ সেই একই যন্ত্রণার আগুনে কেবল দগ্ধ হবে। এ বলে সাইমন তরুণিমার দিকে অগ্রসর হতে শুরু করে। সাইমনের পেছন থেকে রায়হানুল চিৎকার করে বললেন, খবরদার সাইমন, আমার বৌমার শরীরে একটা ফুলের টোকাও লাগাবে তুই। ছেড়ে দে আমার সন্তানদের। তরুণিমা কুশলের দিকে ছলছল দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। এখনো কুশল কি করে এত শান্ত আছে? কি করে? এদিকে 15 মিনিট পেরিয়ে গিয়েছে ইতিমধ্যে। তাহির আর হুমায়রা আবারও গাড়ি থেকে নেমে সাবধানে ফ্যাক্টরি গেটের আড়ালে দাঁড়িয়ে ভেতরে উকি দেয়। ইতিমধ্যে সেখানে ডিউটিতে নিয়োজিত থাকা সকল গার্ডসরা যারা তাহিরদের দেওয়া ফল ও জুস খেয়েছিল তারা সবাই মাটির উপর লুটিয়ে পড়ে আছে। তাহির হুমায়রার দিকে ফিরে তাকে হাসি মুখে বলল, আপনাদের কাজ সাকসেস হয়েছে। এ বলে তাহির ওর পকেট থেকে ফোন বের করে কুশলের কথা অনুযায়ী কনককে কল করে। কিছুক্ষণ পর কনক 2 গাড়ি ভর্তি করে 20 জন গার্ডস নিয়ে ওদের সামনে উপস্থিত হয়। কনক আর গার্ডসরা সবাই সাবধানে নিঃশব্দে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ওদের সকলের হাতের একটা একটা করে বন্দুক রাখা আছে, কোনো রকম বাড়তি খুন খারাপ যেন না হয়, তাই সাইমনের ঠিক করা গার্ডসদের অচেতন করার পরিকল্পনায় করেছিল কুশল। কনক তাহিরের সামনে এসে দাঁড়িয়ে বলল, আমাদের এখনই ভিতরে যাওয়া উচিত। ভিতরে যদি আরো 2-4 জন গার্ডস
সচেতন থাকে, নিঃশব্দে তাদেরও অচেতন করে ফেলতে হবে। কুশল আর বাকিরা ঠিক কী পরিস্থিতিতে আছে আল্লাহ মালুম। তাহিরও কনকের কথায় সায় প্রদান করে। অতঃপর গার্ডসদের নিয়ে ওরা তিনজন ফ্যাক্টরির গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করে। ফ্যাক্টরির মূল দরজার সামনে থেকে শুরু করে যত ভেতরের দিকে অগ্রসর হচ্ছে, ওরা ততই এমন জায়গায় জায়গায় অচেতন অবস্থায় গার্ডসদের পড়ে থাকতে দেখতে পারছে। সাইমন তরুণিমার সামনে এসে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, তোমার কথাই আমি মানছি। আমার সদ্যের বড় ভাই মিস্টার রাহানুল চৌধুরী, আমি তোমার ছেলের বউয়ের শরীরে একটা ফুলের টোকাও লাগাবো না, কিন্তু আমার স্ত্রী তো আমার বদলে সেই কাজটা করতে পারে। অবশ্য 20 বছর আগে তোমার স্ত্রীকে তো কামিনী মেরে ফেলেছিল। আজ যেহেতু কামিনী আমাদের সামনে উপস্থিত নেই, তাই এই শুভ কাজটা আমার স্ত্রী মিসেস সাবরিনা চৌধুরী সম্পূর্ণ করুক। এতে নিশ্চয়ই তোমার কোনো আপত্তি নেই? না, দূরে সরে দাঁড়া তোরা, আমার বৌমার থেকে, আমার সন্তানদের থেকে দূরে সরে দাঁড়া তোরা। এটা কিন্তু একদমই ঠিক না বড় ভাইয়া। একবার বললে আমি যেন তোমার বৌমার কোনো ক্ষতি না করি। এখন তোমার কথা মেনে নিয়ে সেই দায়িত্ব যখন আমার স্ত্রীর ওপর দিলাম, তাতেও তোমার সমস্যা হচ্ছে। এত সমস্যা হলে চলে কি করে বলো তো? সাইমন, তোকে তো আমি জন্ম দিয়েছি বাপ, তোর জন্মদায়িত্রী এই মায়ের কসম লাগে। ছেড়ে দে তুই আমার নাতি, নাত বউ আর নাত জামাইকে, ওদের মারিস না। আল্লাহ তোদের এত অন্যায়, এত পাপ যে সহ্য করবে না, গজব নাজিল হবে তোদের ওপর। এমন করিস না বাপ। এই বুড়ি চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না তুই। আজ এই যে এত কিছু হচ্ছে, এই সব কিছুর জন্য দায়ী তুই আর তোর স্বামী, বুঝলি? একই বংশের একই মায়ের পেটের সন্তান হওয়া সত্ত্বেও যে প্রথম সন্তান, সে পাবে সম্পত্তির সিংহভাগ অংশ, আর তারপর যারা জন্ম নেবে তারা পাবে কোনো রকমে বেঁচে যাওয়া অংশটুকু। এমন ফালতু নিয়ম তৈরি করার সময় তোদের চিন্তা হয়নি ভবিষ্যতে এক ভাই আরেক ভাইয়ের জানের দুশ্মন হয়ে উঠতে পারে? আল্লাহর ভয় দেখাচ্ছিস যে এখন? তোরা ইসলামের নিয়ম মেনেছিস কতটুকু? হ্যাঁ, ইসলামের কোন স্থানে এমন নিয়ম লেখা ছিল শুনি? আসছে কসম আর আল্লাহর ভয় দেখাতে। সাইমনের এরূপ কথার কোনো প্রত্যুত্তর নেই সাগরিকার কাছে। সাইমন যে ভুল কিছু বলেনি, এখন তা তিনি খুব ভালো করে বুঝতে পেরেছেন। কিন্তু এই নিয়ম যে তিনি বা তার স্বামী তৈরি করেননি, বংশের পূর্বপুরুষ যারা ছিলেন তারাই এই নিয়ম তৈরি করে রেখে গিয়েছেন, আর এরপর থেকে বাকিরা শুধু নিয়মটাকে অনুসরণ করে চলেছেন। সম্পত্তির জন্য তো তোদের এত কিছু করা, তাই না? নিয়ে নে তুই আর তোর স্ত্রী চৌধুরী বংশের যাবতীয় সয় সম্পত্তি। আমি বা আমার সন্তানরা 1% অংশ ভাগের জন্য দাবি পেশ করবে না তোদের সামনে। তবুও ছেড়ে দে তুই, এদের মারিস না ওদের। এখন সব সম্পত্তি নিয়ে আমরা কি করব? হ্যাঁ, আমাদের একমাত্র সন্তানকে তো আপনার ছেলে মেরেই ফেলেছে। তার জীবনের মূল্য তো আপনার সন্তান, বৌমা আর জামাই জীবন দিয়ে চুকিয়ে দিতে হবে। এ থেকে কিছুতেই আর রেহাই পাবে না ওরা কেউ। এই বলে সাবরিনা তরুণিমার কাছে এসে দাঁড়িয়ে ওর বাম গলায় সজোরে একটা থাপ্পড় প্রয়োগ করে। সঙ্গে সঙ্গে তরু ব্যথা আর্তনাদ করে মেঝের উপর ছিটকে পড়ে যায়। সাবরিনা ওর পা দিয়ে তরুণিমাকে চিৎ করে শুইয়ে দিয়ে যেই না ওর পেটের উপর লাথি প্রয়োগ করতে নেবে, অমনি সময় কনক, তাহির, হুমায়রা সহ গার্ডসরা সকলে সে রুমের ভেতরে প্রবেশ করে। কনক সরাসরি সাবরিনার পায়ের উপর গুলি নিক্ষেপ করে, আর তাহির সাইমনের কাঁধ বরাবর একটা গুলি নিক্ষেপ করে। সাইমন আহ বলে আর্তনাদ করে উঠে গুলি লাগা স্থানে হাত রেখে সামনের দিকে তাকিয়ে কনককে বন্দুক হাতে দাঁড়িয়ে থাকতে দেখে হতভম্ব হয়ে যায়। হাঁটু ভেঙে মেঝের উপর বসে পড়ে। সাবরিনার অবস্থায় একই হয়ে দাঁড়ায়। সে নিজের গুলিবিদ্ধ পা দিয়ে দাঁড়িয়ে থাকতে সক্ষম হয় না। ধপ করে মেঝের উপর বসে পড়ে সামনে তাকিয়ে রয়। তরুণিমা অবস্থায় উঠে দাঁড়ায়। কনকের আসা গার্ডসরা দ্রুততার সাথে রুমে থাকা সাইমনের ঠিক করা গার্ডসগুলোর উপর হামলা করে হাতে থাকা বন্দুকের পেছনে অংশ নিয়ে ওদের মাথায় ও ঘাড়ের উপর আঘাত করে। সঙ্গে সঙ্গে গার্ডসরা সব সেন্সলেস হয়ে মেঝের উপর একে একে লুটিয়ে পড়তে শুরু করে। রায়হানুল্লাহ সাগরিকাকে বেঁধে স্থানের পাশে সুইচ ধরে দাঁড়িয়ে থাকা একজন গার্ডস আতঙ্কে সুইচে চাপ প্রয়োগ করে। সঙ্গে সঙ্গে সাগরিকা রায়হানুল পায়ের নিচ থেকে আলগা মেঝে সরে যেতে শুরু করে, যার ফলে রায়হানুল্লাহ সাগরিকার গলায় ফাঁস লেগে যায়। এমনটা হতে দেখে কুশল উচ্চ স্বরে বলতে থাকে, ভাই, বাবা আর দাদিমাকে বাঁচাও। কুশলের এরূপ কথা শোনা মাত্র কনক রায়হানুল্লাহ সাগরিকার দিকে লক্ষ্য করে। ওনাদের গলায় ফাঁস লেগে গিয়েছে দেখে এক ছুটে সেই সুইচ ধরে থাকা গাছটির কাছে গিয়ে তার হাত থেকে সুইচটা নিয়ে এক হাত দিয়ে তার নাক বরাবর একটা ঘুষি প্রয়োগ করে। সঙ্গে সঙ্গে লোকটি কয়েক হাত দূরে গিয়ে মেঝের উপর পড়ে যায়।
কনক পুনরায় সুইচটিতে চাপ প্রয়োগ করলে রায়হানুল আর সাগরিকার পায়ের নিচে সেই সাপোর্টিভ মেঝেটা আবারও আগের ন্যায় হয়ে যায়। ওনারা দুজনেই কাশতে শুরু করেন। তাহিরও ওনাদের কাছে এগিয়ে আসে। অতঃপর ওরা দুজনে মিলে রায়হানুল আর সাগরিকাকে বাঁধন মুক্ত করে তাদের ধরে সেখানে রাখা চেয়ার দুটোতে তাদের দুজনকে বসিয়ে দেয়। রাজরা কৌশল, নীলাদ্র আর সন্ধ্যাকেও ইতিমধ্যে বাঁধন মুক্ত করে ফেলেন। সাইমন আর সাবরিনা কনককে জীবিত দেখে আর ওদের এমন আকস্মিক আক্রমণের বিষয়টাকে হজম করে নিতে পারছে না। কি থেকে কি হয়ে গেল তা ভেবে যেন ওরা কোনো কুল কিনারা পাচ্ছে না। কৌশল কয়েকজন গার্ডসকে অর্ডার করে যে স্থানে রায়হানুল্লাহ সাবরিনাকে বেঁধে রাখা হয়েছিল সেই স্থানে একইভাবে সাইমন আর সাবরিনাকে বেঁধে ফেলে যেন তারা। গার্ডসরা কুশলের হুকুম পাওয়া মাত্র দ্রুততার সাথে সেই কাজ সম্পন্ন করে। বাকি গার্ডসরা সেখানে মেঝের উপর পড়ে থাকা সাইমনের ঠিক করা গার্ডসদের টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যেতে শুরু করেন। পরক্ষণে কুশল শান্ত স্বরে বলল, সন্ধ্যা, তরুণীমা, হুমায়রা, তোমরা বাবা আর দাদিমাকে নিয়ে বাসায় চলে যাও। বড় ভাবিকে তো এখানে আসার পথে তাহিরদের বাসায় নামিয়ে দিয়ে এসেছিলাম। যাওয়ার সময় ওখানে থেকে তাকে সাথে নিও। বাবা দাদিমার উপরও অনেক ধকল গিয়েছে, এখন ওনাদেরও বিশ্রামের প্রয়োজন। আমি নীলাদ্র আর কনক ভাই পরে ফিরছি। কুশলের কথার ভিতরে বাকিরা আর কথা বাড়ায় না। সন্ধ্যা, তরুণীমা আর হুমায়রা রায়হানুল আর সাগরিকাকে ধরে ফ্যাক্টরির বাইরে এসে সেখানে ওদের জন্য দাঁড় করিয়ে রাখা গাড়িতে সকলে উঠে বসে। অতঃপর ড্রাইভার গাড়ি স্টার্ট করে। উদ্দেশ্য চৌধুরী মেনশন। কুশল, কনক আর নীলাদ্র সাইমন আর সাবরিনার মুখোমুখি দাঁড়িয়ে আছে। সাইমন আর সাবরিনা স্তব্ধ দৃষ্টি নিয়ে কনকের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর কনক বলল, দুর্ভাগ্যবশত আজ তোমাদের সামনে তোমাদের ছেলে দাঁড়িয়ে নেই। যে দায়িত্বে আছে সে রায়হানুল চৌধুরী ও মরহুমা রুবিনা চৌধুরীর বড় ছেলে রওশন আজমাইন কনক চৌধুরী। তোমাদের সন্তান আজ থেকে 30 বছর আগেই দুনিয়ার আলো দেখার পূর্বেই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। কনকের কথা যে ওনারা দুজনের কেউই বুঝতে সক্ষম হয়নি তা ওনাদের চেহারার ধরন দেখে বুঝতে পারছে ওরা। কনক আবারও বলল, এভাবে বলাতে বুঝতে পারছো না তোমরা, তাই তো আরেকটু সহজ করে বুঝিয়ে দিচ্ছি তাহলে। এই বলে কনক ওদের দুজনকে অতীতের সেই কঠিন সত্য সম্পর্কে অবগত করিয়ে বলল, সম্পত্তির লোভে পড়ে যেই বড় ভাইকে কোমার পেশেন্ট বানিয়ে রেখেছিলেন দীর্ঘ 20 বছর ধরে, আর যেই ভাইকে তোমরা করুণভাবে মেরে ফেলেছিলেন, তাদেরই বৌদুলতে 30 বছর ধরে আমার মুখ থেকে মা বাবা ডাক শুনতে পেরেছিলে। তারা তোমাদের খুশির জন্য নিজেদের প্রথম সন্তানকে তোমাদের হাতে হাসি মুখে তুলে দিয়েছিলেন, আর তোমাদের মৃত্যু সন্তানকে নিজেদের সন্তান হিসেবে সকলের সামনে পরিচয় দিয়েছিলেন। এত বড় সত্যটাকে ভুলেও কখনো তোমাদের সামনে প্রকাশ হতে দেননি তারা। তাদের ত্যাগের কত সুন্দর প্রতিদান ইনা দিছো তোমরা। প্রশংসা পাওয়ার যোগ্য কি তোমাদের এই প্রতিদান বলো? সাবরিনা সাইমন সঙ্গে সঙ্গে নিজের মাথায় নিজের দিকে নিয়ে ফেললেন। কোনো প্রত্যুত্তর করার ভাষা তাদের জানা নেই। হয়তো সম্পূর্ণ সত্য জানার পর এখন তাদের মনে সামান্য পরিমাণ হলেও নিজেদের কর্মের জন্য অনুশোচনা বোধ হচ্ছে, কিন্তু সেই বোধ প্রকাশ করার মতো মুখ তাদের নেই। জন্যই তারা পুরোপুরিভাবে নিশ্চুপ হয়ে গিয়েছে। কনক আবারও বলল, এই অমানুষগুলোর নিঃশ্বাস যত সময় ধরে পড়বে তত বেশি বাতাসে এদের ভিতরে থাকা বিষগুলো ছড়িয়ে যাবে। এখনই এদের মেরে ফেলার কাজ সম্পূর্ণ কর ভাই, আমি এদের সহ্য করতে পারছি না। অতঃপর কনক ওদের সামনে থেকে সরে আসে। কুশল শান্ত স্বরে বলল, কেমন লাগছে এখন আপনাদের মিস্টার ও মিসেস চৌধুরী? আজকের এই মুহূর্তের মতো বিশ্রী ও যন্ত্রণাদায়ক অনুভূতির হয়তো আর কোনো কিছুর জন্য হতে পারে না, তাই না? 30 বছর ধরে যাকে নিজেদের সন্তান বলে মনে করে এসেছিলেন আপনারা, যার ভবিষ্যৎ সুন্দর করার জন্য নিজের আপন ভাই ভাবির সাথে প্রতারণা পর্যন্ত করলেন, আজ বুঝতে পারছেন সে আসলে আপনাদের ছেলেই না, আর সে চায় খুব তাড়াতাড়ি যেন আপনাদের মেরে ফেলা হয়। খুবই ইন্টারেস্টিং লাগছে পুরো বিষয়টা। কুশলের এরূপ কথা শুনেও কোনো রূপ প্রত্যুত্তর করে না সাইমন সাবরিনা। অতঃপর কুশল আর নীলাদ্র ওদের সামনে থেকে সরে আসে। কনক ওর হাতে থাকা সুইচটাতে চাপ প্রয়োগ করতে সাইমন আর সাবরিনার পায়ের নিচ থেকে
আলগা মেজেরা সরে যেতে শুরু করে। কনক, কৌশল আর নীলাদ্র আলবিদা শব্দ উচ্চারণ করে রুম থেকে বেরিয়ে যেতে শুরু করে। পায়ের নিচে সাপোর্টিভ কিছু না থাকায় সাইমন আর সাবরিনার গলায় থাকা দড়ির কারণে ফাঁস লেগে যায়। উম্মাদের মতো ছটফট করতে শুরু করে ওরা। একটু একটু করে নিজেদের মৃত্যুকে নিজেদের সন্নিকটে আসতে দেখছে ওরা। করুণ যন্ত্রণাদায়ক সে অনুভূতি। বেশ কিছু সময় পর সাইমন আর সাবরিনার শরীরে পুরোপুরিভাবে নিস্তেজ হয়ে যায়। সমস্ত ছটফট বন্ধ হয়ে যায় ওদের। মৃত্যু তাদের পুরোপুরিভাবে গ্রাস করে ফেলে। ওরা তিনজন ফ্যাক্টরি থেকে বের হয়ে আসে। কনকে নির্ধারণ করা গার্ডসরাও গাড়ি নিয়ে আস্তানায় চলে যায়। ওরা তিনজন গাড়ি নিয়ে রওনা হয় চৌধুরী মেনশনের উদ্দেশ্যে। অবশেষে সব শত্রুদের পতন ঘটেছে। স্বস্তির শীতল নিঃশ্বাস ফেলতে পারছে ওরা সবাই। বেশ কিছু সময় ড্রাইভ করার পর অবশেষে গন্তব্যে পৌঁছায় ওরা। গাড়ি থেকে নেমে একসাথে চৌধুরী মেনশনের মূল দরজা দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে ওরা। সাগরিকা আর রায়হানুল ব্যতীত বাকিরা সবাই ড্রয়িং রুমে সোফায় বসে আছে। কৌশলরা এসে ওদের সবাইকে পরবর্তীতে ঘটে যাওয়া পুরো ঘটনা খুলে বলে। সব শুনে ওরা সবাইও স্বস্তি পায়। সন্ধ্যা বলল, এখনও দুজন আবর্জনাকে আস্তা করে ফেলে দেওয়া বাকি মেজু ভাইয়া। ওদের শরীরে পচা গন্ধে শরীর উল্টে আসছে। সন্ধ্যার কথার ভাত বুঝতে পেরে কুশল সহ বাকিরা অতপর গার্সিদারা ছাদ থেকে রিজবির লাশ আর কামিনীর রুম থেকে কামিনীর লাশ বের করে জঙ্গলে নিয়ে গিয়ে তাদের দাফন কার্য সম্পন্ন করতে বলে। তরুণীমা সকল সার্ভেন্টদের কল করে আসতে বলেছিল অনেক পূর্বে। ঘণ্টাখানেক পর সার্ভেন্টরা সব চলে আসলে তরুণীমা পুরো বাড়ি খুব ভালোভাবে পরিষ্কার করার কাজ তাদের বুঝিয়ে দেয় আর রান্নার জন্য নিযুক্ত সার্ভেন্টদের রান্নার কাজও বুঝিয়ে দেয়। সন্ধ্যার পর খাওয়া দাওয়া শেষ করে সকলে ড্রয়িং রুমে সোফায় বসে আছে। সে সময় নীলাদ্র কুশলকে উদ্দেশ্য করে বলল, কুশল, এবার আমি আমার নিজের বাসায় ফিরতে চাই। অনেক মাস পেরিয়ে গেল, বাবা মায়ের সাথে কোনো যোগাযোগ করা হয়নি। শত্রুদের জন্য বেঁচে থেকেও নিজেকে মৃত প্রমাণ করতে হয়েছে সকলের সামনে। এবার আমি আমার আসল পরিচয়ে ফিরতে চাই। বাবা মাকে আর কষ্ট দিতে চাই না। অবশ্যই আমরা সবাই একসাথে যাব আঙ্কেল আন্টির কাছে। এত বড় একটা সত্যি তাদের থেকে লুকিয়ে রাখার জন্য আমি তাদের থেকে ক্ষমা চাইব। আজ সবাই বিশ্রাম করো, আগামীকাল থেকে সব কাজ করা হবে। আরও কিছু সময় গল্পগুজব করার পর রাতের খাবার শেষ করে ওরা সকলে নিজ নিজ রুমে চলে যায়। পরদিন সকালে কুশল, তরুণীমা, তাহির, হুমায়রা, নীলাদ্র, সন্ধ্যা নীলাদ্রের বাসায় যাওয়ার উদ্দেশ্যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। ঘণ্টাখানেক ড্রাইভিংয়ের পর ওদের গাড়ি আহমেদ ভিলার মূল গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। পার্কিং সাইডে গাড়ি থামাতে ওরা সবাই গাড়ি থেকে নামে। অতঃপর ওরা সবাই একসাথে হাঁটতে হাঁটতে আহমেদ ভিলার মূল দরজার সামনে এসে দাঁড়ায়। কুশল নীলাদ্রকে কলিং বেল বাজানোর জন্য ইশারা করে। নীলাদ্র লম্বা করে একবার নিঃশ্বাস ফেলে কাঁপান্বিত হাত এগিয়ে নিয়ে দিয়ে কলিং বেলে চাপ দেয়। ভেতর থেকে একজন মহিলা সার্ভেন্ট এসে দরজা খুলে দিতেই ওদের সবাইকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাক। দরজা থেকে সরে দাঁড়াতেই ওরা সবাই বাসার ভেতরে প্রবেশ করে। নীলাদ্র নিজের বাড়ির চারপাশে চোখ বুলিয়ে নিয়ে সেই মহিলা সার্ভেন্টটিকে উদ্দেশ্য করে বললেন, সাইমা চাচি, আম্মা আর বাবাকে ডেকে আনুন। সার্ভেন্ট সাইমা নীলাদ্রের এমন কথায় অবাকে চরম পর্যায়ে পৌঁছে যায়। হা করে তাকিয়ে আছে নীলাদ্রের দিকে। কুশল বলল, সাইমা চাচি, আপনার বড় সাহেব আর বড় আপাকে ডেকে আনুন, বলবেন কুশল এসেছে। সাইমা আচ্ছা বলে নীলাদ্রের বাবা মায়ের রুমের দিকে যেতে শুরু করেন আর একটু পরপর পেছন ঘুরে নীলাদ্রের দিকে তাকান। এখনো পর্যন্ত নীলাদ্রের অমর কথার মানে তিনি বুঝতে পারেন না। কুশল নীলাদ্রের মাথার পেছনে আস্তে আস্তে করে চাটি মেরে বলল, এইভাবে সরাসরি আঙ্কেল আন্টিকে মা বাবা বলে সম্বন্ধ করলে লোকে তো পাগল মনে করবে। বেড়া, তোর চেহারা যে পরিবর্তন হয়েছে সেটা কি ভুলে গিয়েছিস? কিছু সময়ের জন্য ভুলে গিয়েছিলাম যে আমার চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে। অতিরিক্ত এক্সাইটমেন্ট কাজ করছিল নিজের ভেতর, তাই আগের মতোই সাইমা চাচিকে ওভাবে বলে ফেলেছি। কিছুক্ষণ পর নীলাদ্রের মা বাবা তাদের রুম থেকে বেরিয়ে ড্রয়িং প্লেসের দিকে অগ্রসর হতে শুরু করেন। নীলাদ্র এক দৃষ্টিতে নিজের মা বাবাকে নিজের দিকে একটু একটু করে এগিয়ে আসতে দেখতে পারছে। নীলাদ্র লক্ষ্য করে তার মায়ের চোখে নিজে কালি পড়ে গিয়েছে। চেহারায় আগের মতো খুশি বা উজ্জ্বলতার ছাপ ফুটে নেই। আর নীলাদ্রের বাবার অর্ধমুখশ্রী পাকা দাড়ির আড়ালে ঢেকে গিয়েছে। যে বাবা কখনো নিজের মাথার একটা চুল কিংবা দাড়ি সাদা রাখতেন না, প্রতি সপ্তাহে নিয়ম করে দাড়িতে গাছের মেহেদি পাতা বেটে লাগাতেন, আজ তার চেহারায় এই অবস্থা। নীলাদ্রির বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে, দু চোখ নোনা জলে টইটুম্বুর হয়ে ওঠে।
নীলাদ্রের বাবা মা ড্রয়িং প্লেসে এসে দাঁড়াতেই নীলাদ্র আর নিজেকে ধরে রাখতে পারে না। দ্রুত পায়ে তাদের সামনে গিয়ে হাঁটু ভেঙে মেঝের ওপর বসে পড়ে। বাবার পায়ের ওপর এক হাত আর মায়ের পায়ের ওপর আরেক হাত রেখে মাথা নিয়ে অঝোর ধারায় দুচোখ নিয়ে নোনা জল ফেলতে শুরু করে। নীলাদ্রের এমন কাজে ওর বাবা মা অনেক বেশি অবাক হয়ে যায়। অবাক দৃষ্টি নিয়ে তারা কুশলের দিকে তাকিয়ে আছে। অতঃপর কুশল তাদের বিগত মাসে ঘটে যাওয়া প্রতিটি সত্য ঘটনা খুলে বলে। সম্পূর্ণ সত্য জানার পর নীলাদ্রের বাবা মায়েরও দুচোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়তে শুরু করে। নীলাদ্রের মা কাঁদতে কাঁদতে বললেন, ও আমার ছেলে নীলাদ্র, সত্যি আমার ছেলে নীলাদ্র, আমার কলিজার ধন। নীলাদ্র ডুকরে কেঁদে ওঠে। নীলাদ্রের বাবা নীলাদ্রের দু কাঁধে দু হাত রেখে ওকে নিজেদের পায়ের কাছ থেকে উঠিয়ে দাঁড় করায়। নীলাদ্র কাঁদতে কাঁদতে বলল, পরিস্থিতির বিপাকে পড়ে আমাকে এমন করতে হয়েছে। তোমাদের অত্যন্ত কষ্ট দিয়ে ফেলেছি আমি। আমাকে তোমরা ক্ষমা করে দাও। বুকে আয় বাপ আমাদের। নীলাদ্র একসাথে ওর বাবা মাকে জড়িয়ে ধরে। ওদের এমন সুখকর মুহূর্ত দেখে বাকিদের ঠোঁটের প্রশান্তির হাসি ফুটে ওঠে। এভাবে পেরিয়ে যায় বেশ কিছু সময়। নীলাদ্র সন্ধ্যাকে ওর বাবা মায়ের সামনে এনে দাঁড় করিয়ে বলল, তোমাদের বৌমা, আম্মা, বাবা, এই সময়ের ভিতর সন্ধ্যার সাথে আমার বিয়ে হয়েছে। নীলাদ্রের মা সন্ধ্যায় থুতনি স্পর্শ করে নিজের ঠোঁটে সেই হাত ছুঁয়ে হাসি মুখে বললেন, মাশাল্লাহ, এক টুকরো চাঁদ নিয়ে এসেছে আমাদের ছেলে এই বাড়িতে। সন্ধ্যা মায়ের জন্য এখন থেকে আমাদের পুরো বাড়ি খুশির আমেজে টই টুম্বর হয়ে থাকবে সব সময়। আমি চাই আমাদের বৌমাকে পুনরায় আমার ছেলের সাথে বিয়ে দিয়ে সসম্মানে আমাদের বাড়িতে নিয়ে আসতে। ঠিক আছে আঙ্কেল, আপনাদের এই ইচ্ছাকে আমরা সবাই সম্মান জানাচ্ছি। 7 দিন পর কুশল, তরিণীমা, তাহির, হুমায়রা, নীলাদ্র, সন্ধ্যা ওদের সকলের বিয়ের হুট করে হয়ে গিয়েছিল জন্য পুনরায় একই দিনে একই সাথে ধুমধাম করে ওদের 3 জুটির বিবাহ কার্য সম্পন্ন করে ওদের গার্জিয়ানরা। অতঃপর নীলাদ্র সন্ধ্যাকে নিয়ে নিজ বাসায় চলে আসে। তাহির হুমায়রাকে নিয়ে আর কুশল তরিণীমাকে নিয়ে নিজ নিজ বাসায় চলে আসে। পুনরায় ওদের বাসর সম্পন্ন হয়। 2 বছর পর শীতের রাতে নীলাদ্র ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে দূর আকাশের দিকে তাকিয়ে আছে। আজ পূর্ণিমা, আকাশে বড় থালার মতো চাঁদ বিরাজ করছে আর চাঁদকে ঘিরে অসংখ্য তারার মেলা জুড়েছে। সেই সময় সন্ধ্যা নীলাদ্রের পেছনে এসে দাঁড়িয়ে ওর গেঞ্জির ভেতর দিয়ে বুকের ওপর নিজের ঠান্ডা হাত দুটো রেখে ওকে শক্ত করে জড়িয়ে ধরে খিলখিলে হাসতে শুরু করে। এই শীতের রাতে সন্ধ্যার এমন কাজে নীলাদ্রের সর্বশরীর যেন ঠান্ডায় শিরশির করে ওঠে। পরক্ষণে নীলাদ্র সন্ধ্যার হাত নিজের বুকের উপর থেকে সরিয়ে ওর দিকে ঘুরেও নিজের বুকের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয়। সন্ধ্যা এখনও খিলখিল শব্দে হাসছে। চাঁদের আলো সন্ধ্যার মুখের ওপর এসে আছড়ে পড়ছে। সন্ধ্যার সৌন্দর্য এতে কয়েক গুণ বেড়ে গিয়েছে। নীলাদ্র সন্ধ্যার মুখের ওপর হালকাভাবে ফু দিতে শুরু করে। নীলাদ্রের এমন কাজে সন্ধ্যা হাসি থেমে যায়। সে উপলব্ধি করে সে নীলাদ্রের ঠিক কতটা কাছাকাছি রয়েছে। নীলাদ্র সন্ধ্যার কানের কাছে মুখ এগিয়ে নিয়ে ফিসফিসিয়ে বলল, ঠান্ডা হাত লাগিয়ে আমার উষ্ণ শরীরকে শীতল করে দিয়েছ। এবার তোমার শরীরের উষ্ণতা দিয়ে আমার শীতল শরীরকে পুনরায় উষ্ণ করিয়ে দাও বউ। নীলাদ্রের এরূপ কথা সন্ধ্যা কিছুটা কেঁপে ওঠে। সন্ধ্যা লজ্জায় নিজেকে নীলাদ্রের থেকে ছাড়াতে নিলে নীলাদ্রের সঙ্গে সঙ্গে সন্ধ্যাকে পাজা কোলে নিয়ে রুমের দিকে অগ্রসর হতে বলল, আজ ছাড়ছি না। সন্ধ্যা লজ্জায় নীলাদ্রের বুকে মুখ লোকায়। কুশল নিজ রুমে বিছানায় বসে আছে। সে সময় তরিণীমা ওয়াশরুম থেকে বের হয়ে এসে সরাসরি কুশলের কোলের ওপর বসে পড়ে। দুহাতে ওর গলা জড়িয়ে ধরে ও বুকের উপর মাথা রাখে। আকস্মিক তরুর এমন কাজে কুশল কিছুটা অবাক হলেও নিজেকে সামলে নিয়ে এক হাত তরুর আঁচলের নিচ দিয়ে ওর পেটের উপর রেখে আদুর স্বরে বলল, আজ আমার বউয়ের হলোটা কি শুনি? আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে। সেই খুশিতে তারার চাঁদকে ঘিরে মেলা বসিয়েছে। আর আমার ঘরের পূর্ণিমার চাঁদের মুখ এমন মলিন কেন শুনি? আপনার ঘরের পূর্ণিমার চাঁদের ভালোবাসার মানুষটির ভালোবাসার ভাগ নিতে নতুন অতিথি আসতেছে, তাই আমার মুখটা মলিন। তরুণীমার এমন কথা শুনে কিছু সময় যেন কুশল না বোঝা দৃষ্টি নিয়ে ওর দিকে তাকিয়ে রয়। পরক্ষণে তরুর কথার ভাঁজ বুঝতে পেরে কুশল এত বেশি খুশি হয়ে যায় যে তরুকে ওভাবে পাঁচা কোলে নিয়ে বিছানা থেকে নেমে পুরো রুম গোল গোল ঘুরতে শুরু করে আর হাসতে হাসতে উচ্চস্বরে বলে, আল্লাহ আল্লাহ, আপনার অশেষ রহমত
আপনার লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। শুনছো সবাই, আমি বাবা হতে চলেছি। বাবা হতে চলেছি আমি। ইয়া আল্লাহ, এত খুশি আমি রাখবো কোথায়? কুশলের এমন পাগলামি দেখে তরুর মুখেও হাসির রেখা ফুটে ওঠে। তরু বলল, কুশল কি করছেন কি? পড়ে যাব তো। আরে পড়ে যাব তো। কিন্তু কুশল থামে না। মনে হয় আজ পৃথিবীর সব থেকে বড় সুখময় কিছু সে পেয়ে গিয়েছে। স্থির মাঝ নদীতে একটা ছাদওয়ালা নৌকায় করে খোলা আকাশের নিচে নিরিবিলি পরিবেশের মাঝে হুমায়রার কোলের ওপর মাথা রেখে পূর্ণিমার সৌন্দর্য উপভোগ করছে তাহির। হুমায়রা তাহিরের চুলে হাত বুলিয়ে দিচ্ছে। তাহির হাসি মুখে বলল, জানা বউ, আমার খুব শখ ছিল নৌকায় করে পূর্ণিমা রাতে খোলা আকাশের নিচে নিজের প্রিয় মানুষটার কোলে মাথা রেখে পূর্ণিমার মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করার। আজ সেই ইচ্ছেটা আমার পূর্ণতা লাভ করলো। এই শীতল হাওয়া যখন শরীরে এসে লাগছে আর একটু পরপর শরীরে শিহরণ তুলছে, মনের ভিতর যে কি শান্তি কাজ করছে বলে বোঝাতে পারবো না। হুমায়রা কিছুটা ঝুঁকে তাহিরের কপালের উপর নিজের নরম ঔষধা ছুঁয়ে দিয়ে বলল, তোমার জন্য প্রকৃতির এমন মনোমুগ্ধকর সৌন্দর্য আমিও উপভোগ করতে পারলাম তাহির। অনেক ভালোবাসি আমি তোমায়। সারা জীবন ধরে তোমার প্রতিটা ইচ্ছার সাথে তুমিও আমাকেও রেখো। কখনো তোমার ভালোবাসা থেকে আমায় বঞ্চিত করো না। তাহির হুমায়রার কোল থেকে উঠে বসে হুমায়রাকে টেনে নিজের একেবারে কাছাকাছি নিয়ে এসে ও নাকের সাথে নাক ছুঁয়ে দিতে দিতে বলল, তুমি না, আমি কিছুই না, মরে যাব, কিন্তু কখনো তোমাকে দূরে সরে দিতে দিব না। হুমায়রা তাহিরকে বুকে মাথা রাখে। তাহির দুহাতে হুমায়রাকে নিজের বুকের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয়। শুক্রবার সকাল 11:15। নিজ রুমে নরম বিছানায় গভীর ঘুমে মগ্ন ছিল কনক। সে সময় কনকের মাথার পাশে দাঁড়িয়ে ওর 3 বছর বয়সী ছেলে কর্ণ এক হাতে নিজের পরনে থাকা গেঞ্জি ভাঁজ করে বুকের কাছে ধরে অন্য হাত দিয়ে কনকের ডান হাত ওপর আলতোভাবে চাপড় দিতে দিতে বলল, বাবাই, বাবাই, ও বাবাই, আমি পটি করেছি, পরিষ্কার করে দাও। বাবাই, ও বাবাই। কর্ণের ডাকে কনক কোনো সাড়া শব্দ না করার কর্ণ ওর ডান হাত দিয়ে নিজের সম্পূর্ণ মুখশ্রী একবার ছুঁয়ে দিয়ে বলল, এই বাবাইটা উঠছে না কেন? মামনি তো কাজ করছে, এখন আমায় পরিষ্কার করিয়ে দেবে কে? এই বলে কর্ণ কিছুক্ষণ নীরব হয়ে দাঁড়িয়ে থাকে। পরক্ষণে কর্ণ কনকের কানের কাছে কিছুটা ঝুঁকে গিয়ে চিৎকার করে বলল, বাবাই, উঠে পড়ো, আমি পটি করেছি। কর্ণের এমন চিল্লিয়ে বলা কথায় কনকের ঘুম ছুটে যায়। এক লাফে শোয়া অবস্থা থেকে উঠে বসে সে। আকস্মিকভাবে ঘুম ভেঙে যাওয়ায় পুরো পরিস্থিতি বুঝতে কনকের কয়েক সেকেন্ড সময় লাগে। কনক ঘাড় বাঁকিয়ে নিজের হাতের ডান পাশে কর্ণকে দাঁড়িয়ে থাকতে দেখে পরপরই নিজের দৃষ্টি উপরের দিকে তুলে বিড়বিড়িয়ে বলল, আল্লাহ, আমারে উঠাই নেন। বাবাই, আমার পিছনে চুল খাচ্ছে তো, পরিষ্কার করে দাও না। আর কত বড় হলে নিজের প্রস্রাসদের নিজে পরিষ্কার করা শিখবি তুই? তোমার মতো বড় হব তখন। কনক দাঁতে দাঁত চেপে আর কিছু না বলে কর্ণের হাত ধরে উঠে গিয়ে ওয়াশরুমে এসে ওর পেছন অংশ পরিষ্কার করে দিতে দিতে বলল, তোর বয়সে থাকতে আমি কারোর সামনে নিজের পোশাক পর্যন্ত পরিবর্তন করতাম না, সেই তুই আমার ছেলে হয়ে এখনো আমার থেকে এসব করিয়ে নিস? কর্ণ এক হাতে আলতোভাবে নিজের মুখ চেপে ধরে হাসতে শুরু করে। পরক্ষণে কনক কর্ণকে নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে চেয়ারের উপর থাকা তোয়ালিটা নেয়। অতঃপর কর্ণের কোমর থেকে নিজের অংশ লেগে থাকা পানিটুকু যত্ন সহকারে মুছে দিয়ে অন্য একটা প্যান্ট পরিয়ে দিয়ে যেই মাত্র বিছানা বসতে নেয় অমনি সময় রুমের একপাশে টাঙিয়ে রাখা ছোট্ট দোলনায় শুয়ে রাখা কনক অনন্যার 4 মাস বয়সী ছোট মেয়ে অর্পার কান্নার আওয়াজ ভেসে আসে। কনক দ্রুততার সাথে দোলনার কাছে গিয়ে দাঁড়িয়ে ওকে কোলে তুলে নেয়। অর্পাকে কোলে তুলে নেওয়ার কয়েক সেকেন্ডের মাথায় অর্পার প্রসাব করে কনকের অর্ধ শরীর ভিজিয়ে দেয়। ওদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে কর্ণ এক হাতে নিজের কপাল চাপড়ে বলল, এই যা, বনু তো সিসি করে দিল বাবাই এর কোলে। প্রস্রাব করা শেষ হওয়া মাত্রই অর্পার কান্নাও থেমে যায়। কনক ফ্যাল ফ্যাল দৃষ্টি নিয়ে অর্পার দিকে তাকিয়ে আছে। সে হাসছে, মায়াবী চেহারা আর ফোকলা দাঁতের হাসি। কনক হাসবে নাকি কাঁদবে বুঝে উঠতে পারছে না যেন। কনকের অবস্থা যেন ছেড়ে দিয়ে মা কেঁদে বাঁচিয়ে এখন এমন হয়ে দাঁড়িয়েছে। সে সময় অনন্যা রুমে প্রবেশ করতে কনকের কোলে অর্পাকে জেগে থাকতে থেকে বলল,
উঠে গিয়েছেন তিনি। শুনো, এক্ষুনি ওকে ওয়াশরুমে নিয়ে যাও, নয়তো তোমার কোলে কাজ সারবে। কাজ সারা বাকি রেখেছে বলে মনে হয় তোমার এখনো? তাহলে এখনো ওকে এই অবস্থায় কোলে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? যাও, পরনে জামাটা খুলে নতুন আরেকটা জামা পরিয়ে দাও। তুমি চেঞ্জ করে দাও না বউ? সপ্তাহে একদিন বাসায় থাকো, এতে এই দশা তোমার? তোমার এই 2 আন্ডা বাচ্চা যে দিন রাত মিলিয়ে কতবার আমার শাড়ি ভিজিয়ে দিচ্ছে তাদের পশ্চাৎ থেকে নির্গত তরল পানি দ্বারা, তার কোনো হিসাব আছে তোমার কাছে? মাম্মাম, আমি তো এখন আর তোমার শাড়ি ভিজাই দেই না, বোনই দোষ করে সব সময়। তাহলে ওর সাথে সাথে আমাকেও কেন টানছ? তাই তো এখনো পটি করার পর তোমার পশ্চাৎদের সবসময় পরিষ্কার করিয়ে দিতে হয় আমাকে। সব সময় কোথায় দাও? আজ তো বাবাই পরিষ্কার করে দিল, তার ক্রেডিট তুমি নিচ্ছ কেন মাম্মাম? অনন্যা ওর এক হাত দিয়ে নিজের কপালে হালকাভাবে একটা চাপড় দিয়ে বলল। আল্লাহ, আমি কোথায় যাব? কর্ণ নিজের মুখে এক হাত চেপে ধরে নিঃশব্দে হাসতে শুরু করে। অনন্যা আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায়। কনকও আর কোনো উপায় না পেয়ে অর্পার পাজামা পরিবর্তন করে নতুন আরেকটা পাজামা পরিয়ে দেয়।